সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিসিএফ ফাউন্ডেশনের প্রতিদিনের বৈকালিক আয়োজনে। আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। আমরা ইদানিংকালে হয়তো সব দিন কথা বলছি না, কিন্তু নির্বাচিত দিনগুলোতে কিন্তু আমরা কথা বলছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভরসার নতুন জানালা। যারা আমাদের নিয়মিত দর্শক তারা হয়তো জানেন যে বিসিএফ ফাউন্ডেশন কয়েকদিন আগেই, মানে বেশ কিছুদিন আগেই একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যে উদ্যোগের মূল নামটা হচ্ছে ভরসার নতুন জানালা। এবং এটি হচ্ছে মূলত উদ্যোক্তা কৃষকদেরকে কিভাবে অর্থায়নের সাথে যুক্ত করা যায়, কিভাবে তারা প্রচলিত ব্যাংকিং সিস্টেমের ভেতরে প্রবেশ করতে পারেন এবং সেখান থেকে তারা খুব সহজেই ঋণ পেতে পারেন। এবং আমরা এটাও জানি যে বর্তমান সময়ে এসে কিন্তু কৃষকদের সরাসরি ব্যাংকের থেকে ঋণ গ্রহণের হারটি কিন্তু কমেছে। কারণ আমরা এটা জানি যে সরাসরি ব্যাংকগুলোর ঋণ প্রদানের যে খরচ এবং তাদের যে টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার সাথে কিন্তু অনেক সময় আমাদের কৃষকরা অভ্যস্ত নন, এবং অভ্যস্ত নন বলেই তারা এই সমস্ত ব্যাংকে খুব চকচকে মানে সুন্দর চেহারা জায়গাগুলোতে বসতে ঢুকতে সাহস পান না। আবার ব্যাংকের যারা কর্মকর্তা তাদের যে চেহারা, তাদের যে উপস্থাপনা, তাদের যে অ্যাপিয়ারেন্স, সেটা দেখতে, তাদের সাথে কথা বলতে কিন্তু অনেক কৃষক ভয় পান। এবং এই জায়গাটায় আমরা একটা কি বলা যায় যে নতুন একটা ধারা সৃষ্টি করতে চেয়েছি। সে ধারাটাই হচ্ছে ভরসার নতুন জানালা। যে উইন্ডোটা, যে জানালাটা খুলে ব্যাংক বসে আছে, সেই জানালাটি হবে ভরসার জানালা এবং সেটি হবে কৃষকদের জানালা। এই কনসেপ্টটি নিয়ে আমরা এগোই। আমাদের সাথে কাজ করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, যেটি একটি বেসরকারি ব্যাংক, এবং আমরা তাদেরকে এবং তারা আমাদেরকে, আমরা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে একত্রিত হয়েছি, যে একমত হয়েছে যে আমরা কৃষককে সহজেই ঋণ পাইয়ে দেওয়ার একটা সুযোগ করে দেব। কৃষক ঋণ পাবে তার নিজের যোগ্যতা বলে, আবার ব্যাংকও ঋণ দেবে তাদের নিজেদের যে বিধান সেই বলে। কিন্তু কৃষকের সাথে ব্যাংকের যে জড়তার সম্পর্কটি, সেই জড়তার সম্পর্কটিকে কিভাবে কাটানো যায়, আমরা সেই জায়গাটিতে একটা নাড়া দেওয়ার জন্যই কিন্তু এই ভরসার নতুন জানালাই কনসেপ্টটিকে দিয়ে কাজ করছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইতিমধ্যে আমাদের সাথে এক ধরনের অনানুষ্ঠানিক আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এগোচ্ছে। আমরা পঞ্চগড়ে, আমরা বগুড়াতে, আমরা যশোরে এবং আমরা দাউদকান্দিতে কৃষকদেরকে নিয়ে সভা করেছি, এবং সেখানে ব্যাংকের যারা কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন, এবং দুইয়ের মধ্যে এক ধরনের সম্পর্ক বা যোগাযোগ করিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করেছি। জানি যে এই সম্পর্কটা কিন্তু অত সহজে খুব নিবিড় হবে না। এই সম্পর্কটা কিন্তু অত সহজেই খুব মানে আমরা বলি যে হাজার বছরের যে সমস্ত মানে প্রতিবন্ধকতা সেটাকে ভেঙে ফেলবে না, কিন্তু এটা সত্যি কথা যেটা শুরু হবে। আমরা যদি মনে করি যে আমরা যদি আকাশে যেতে চাই, চাঁদে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা স্টেপ দিয়েই এগোতে হবে। আমরা এটাকে একটা স্টেপ বলেছি, একটা পদক্ষেপ বলেছি। এবং এটা ঠিক যে ইতিমধ্যেই কৃষকরা এই সমস্ত এই প্রথম প্রজন্মের ব্যাংকগুলোর সাথে সম্পর্ক তৈরি করেছেন, সেখান থেকে তারা ঋণ পাওয়ার ব্যবস্থা নিতে পারছেন এবং অনেকে কিন্তু ঋণ গ্রহণও করেছেন। আমরা আজকে এরকম ভাবেই কথা বলার চেষ্টা করছিলাম যে যাতে আমাদের সাথে একজন ব্যাংকার যুক্ত থাকেন যিনি ইতিমধ্যেই আমাদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত, আমাদের সাথে একজন উদ্যোক্তা যুক্ত থাকেন যিনি ইতিমধ্যেই এখান থেকে কিছু সুবিধা পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো মানে বলা চলে যে আমাদের এই যোগাযোগের যে সক্ষমতা, সেই সক্ষমতা বা যোগাযোগ সিস্টেমের যে ব্যাপারটি আছে সেটার কারণে কিন্তু তারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হতে পারেননি। তবে আমরা আশা করছি যে কোনো মুহূর্তে আমাদের সাথে তারা যুক্ত হবেন। আমাদের সাথে এই মুহূর্তে আতাউর রহমান মিটন, যিনি এই ভরসার নতুন জানালার ট্যাগলাইনটির মানে কনসেপ্টটিকে তৈরি করেছেন। আমরা নিজেরা কথা বলেছি, কিন্তু ইনি ট্যাগলাইনটি দিয়েছেন এবং ট্যাগলাইনটিকে নিয়েই আমরা কাজ করছি। তিনি আছেন, তিনিও হয়তো কিছু কথা বলবেন। আমাদের সাথে আছেন কানাডা থেকে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আমাদের সম্মানিত সভাপতি, যিনি সবসময় আমাদেরকে থেকে উৎসাহিত করেন, এবং তিনিও কিন্তু আজকে আমাদের সাথে কথা বলবেন এই বিষয়গুলোকে নিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যারা দর্শক আছেন, আপনারা যারা আছেন, তারাও যদি কোনো রকমের পরামর্শ মতামত দিতে চান, তারাও কিন্তু দিতে পারেন, এবং আপনাদের সকলের মতামত পরামর্শ সেগুলোকে নিয়েই কিন্তু আমরা আমাদের আলোচনাটিকে নিয়ে যেতে চাই। এখানে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে নাজমুল চৌধুরী, যিনি নাজমুল চৌধুরী কিন্তু এই ধরনের এই জানালা ভাঙার একটা সংগ্রামের সাথে যুক্ত, যদিও সবটাই যে সফল হয়েছে তা না। তবে নাজমুল চৌধুরী, আপনাকে জানিয়ে রাখি, আপনার জন্য একটা সুসংবাদ আছে। আমরা ব্যাংকের কর্মকর্তাদেরকে আগামী 2 সপ্তাহের মধ্যে আপনার সেই চরাঞ্চলের কৃষি দেখানোর জন্য নিয়ে যাব, এবং সেরকম একটি অবস্থা কিন্তু আমরা তৈরি করেছি। অতএব আপনার জন্য কিন্তু এটা একটা জানালা
তৈরি করতে পারে, কিংবা আপনার এই প্রতিবন্ধকতার জায়গাটিকে কিন্তু মানে প্রতিবন্ধককে দূর করার জন্য চেষ্টা করতে হবে। যে আপনি যে বলছেন যে আমাদের নদী ভাঙন কমিউনিটির কি হবে, আমরা জানি না কি হবে, কিন্তু কিছু তো হবে, কিছু তো হতে হবে, সেটা আমরা চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যিনি আমাদের 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 বন্ধু, যিনি এই কাজের সাথে যুক্ত, মুনির সাহেব। আমরা তার সাথে কথা বলবো। আতাউর মিটন, আপনি কি এই বিষয়টা, হ্যাঁ, আসসালামু আলাইকুম মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আতাউর রহমান মিটন, হ্যাঁ, আতাউর রহমান মিটন, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এই যে আমি প্রাথমিক কথাগুলোকে বললাম, এবং আজকে আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সেই মুনির সাহেব আমাদের সাথে যুক্ত হয়েছে, যিনি নিজে ব্যক্তিগতভাবে এই গ্রামীণ ঋণগুলোকে দেখাশোনা করছেন এবং নিজে এই ভরসার নতুন জানালা কনসেপ্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন ব্যাংকের পক্ষ থেকে। আমরা তার সাথে হয়তো কথা বলবো। আতাউর মিটন, আপনি যদি আপনার মতো করে কিছু জিনিস আমাদের সামনে উপস্থাপন করেন। জি। অনেক অনেক ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিক রানা ভাই। আমি আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কেননা আজকে যে উদ্যোগটি নিয়ে আমরা কথা বলছি, ভরসার নতুন জানালা, এই উদ্যোগের রূপকার আসলে আপনি, এবং আমরা আপনার নেতৃত্বে সংগঠিত বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। আপনি নিজেও একজন ভলান্টিয়ার। আমাদের চাওয়াটা কি ছিল? আমাদের চাওয়াটা হচ্ছে যে আমাদের এই কৃষি, আমাদের এই বাংলাদেশ, আমাদের যে আমরা যে সোনার বাংলাদেশ বলছি, সেই সোনার বাংলাদেশের আমাদের যে কৃষি এবং কৃষক আছে, সেই কৃষি এবং কৃষকের কল্যাণে আমাদের যে একটা বিরাজমান জগদ্দল পাথর, যেটাকে আমরা বলছি যে আর্থিক সহায়তার অভাব, সেই জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়ার জন্য কৃষি এবং কৃষকের কল্যাণে, যেটা আমাদের অনেক কৃষক, দেশের প্রান্তজনীয় কৃষকরা বিশেষ করে, যারা মনেই করে যে তাদের কপাল খারাপ, তাদেরকে কেউ দেখান নাই, তাদের পাশে কেউ দাঁড়ানোর নাই, সুতরাং তারা ওই কখনো বানে ভেসে যাবে, কখনো খরায় পুড়ে যাবে, কখনো ঝড়ে ভেঙে যাবে, এর মধ্য দিয়ে যারা পারে তারা টিকে থাকবে। এই যে একটা আবহমান কৃষি এবং কৃষকের যে ধারণা, সেই ধারণাটা ভেঙে দেবার জন্য কিন্তু বিসেফ ফাউন্ডেশন তারা কিন্তু চিন্তা করেছে, এবং আপনি সেই চিন্তার পুরোভাগে ছিলেন, এবং সেখানে এগিয়ে এসেছে ব্যাংক। আমরা ইউসিবি ব্যাংকের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা একটা বেসরকারি ব্যাংক হিসেবে এই যে কৃষকের যে হতাশা, সেই হতাশা কাটিয়ে তোলার জন্য তাদের মনে ভরসার বাতি জ্বালা সম্মিলিতভাবে একটি উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগের নাম দেওয়া হয়েছে ভরসার নতুন জানালা। আপনি জানেন যে এই বছরটি আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। আমরা অবশ্যই এটা শুরু করেছিলাম গত বছরে 2020 সাল। 2020 সাল ছিল বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষ, এবং আমরা মুজিব বর্ষ হিসেবে 2020 উদযাপন করেছি, যদিও সেটা করোনা কাল ছিল, কিন্তু সেই করোনা কালের মধ্যেও আমাদের যেই খাত সবচাইতে সচল ছিল সেটা হচ্ছে কৃষি খাত, এবং যেই খাত সবচাইতে বেশি এগিয়ে গিয়েছে সেটাও হচ্ছে কৃষি খাত। সুতরাং এই যে অদম্য কৃষক, এই যে অদম্য কৃষি, এই যে হার নামানা কৃষি, সেই হার নামানা কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার মনে ভরসা তৈরি করবার জন্যই আমরা ভরসার নতুন জানালা খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আমরা কাজ করেছি। এই চেতনার মূল জায়গাটা হচ্ছে ব্যাংক যাবে কৃষকের বাড়িতে। যেই কৃষক ব্যাংকের দরজা পেরিয়ে অফিসারের ঘরে, অফিসারের কক্ষে পর্দা সরিয়ে ঢুকতে ভয় পায়, সেই ভয়টাকে দূর করে, সেই ভয়টাকে জয় করানোর জন্য এবার ব্যাংক যাবে কৃষকের বাড়িতে। ব্যাংক খুঁজে বের করবে কারা কারা উদ্যোক্তা, কারা কারা উদ্যোগ নিতে চায়, কারা কারা স্বপ্ন বুনছে, এবং সেই স্বপ্ন বোনার কাজে যেখানে জলসেচ দিতে হবে সেখানে ব্যাংক জলসেচ দেবে, যেখানে আমার বেড়া দিতে হবে সেখানে ব্যাংকের পক্ষ থেকে বেড়া দেওয়া হবে। আমি রূপকর্তেই কথাগুলো বলছি। অর্থাৎ একটা সহায়ক পরিবেশ তৈরি করবে কৃষি এবং কৃষকের জন্য। সেইটাই হচ্ছে ভরসার নতুন জানালার মূল কথা। এবং বঙ্গবন্ধুর জন্মের শতবার্ষিকীকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর এই বছরটিকে বিবেচনায় রেখে আমরা কৃষি এবং কৃষকের কল্যাণে কাজ করার জন্য এই 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 যে ডিজাইন ভরসার নতুন জানালা, সেই উদ্যোগটি আমরা গ্রহণ করেছি। উদ্যোক্তাদের সহায়তা করবার জন্য এটি একটি উদ্যোগ। নিঃসন্দেহে এটা একটা লোন প্রোগ্রাম। সেই লোন প্রোগ্রামটা যেন সহজ হয়, সেই লোন প্রোগ্রামটা যাতে স্বস্তিদায়ক হয়, সেইটাই হচ্ছে এটার মূল কথা। কারণ রেজা ভাই, আপনি জানেন যে কৃষি ঋণ কিন্তু কৃষকের অধিকার।
এটা কিন্তু কোনো করুণার ব্যাপার নয়। আমরা এই কথাটা পরিষ্কার করে বলে দিতে চাই যে আমাদের 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 যারা মনে করেন যে আমাদের কৃষককে তারা দয়া করছেন, আমাদের কৃষককে যারা দয়া করে একটু ঋণ দিচ্ছেন, ব্যাপারটা মোটেও দয়ার নয়। কৃষি ঋণ পাওয়াটা কৃষকের অধিকার, কৃষককে সেই অধিকারটা দিতে হবে। এখানে আমরা কোনো রকম দয়া দাক্ষিণ্যের কোনো প্রয়োজনীয়তাও দেখি না, কোনো সুযোগও কিন্তু দেখি না। এবং ইউসিবি ব্যাংকের কর্তৃপক্ষ তারা আমাদের এই চিন্তার সাথে একমত। তারাও মনে করে যে কৃষি ঋণ কোনো করুণা নয়, কৃষি ঋণ কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয়, এটা কৃষকের অধিকার, সুতরাং কৃষককে এই অধিকারটা দিতে হবে। এবং এই জায়গাতে আমি ব্যাংকের কাছে কৃতজ্ঞ, ব্যাংকের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাদের এই যে ভাষা, এই যে স্পিরিট, এই যে দরদ, এই দরদটা তারা আমাদের সাথে তারা একমত হয়েছেন এবং তারা সেটা অনুধাবন করেছেন। এবং আমি এখানে পরিষ্কার করে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অবিসংবাদিত নেতা, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু একদা বলেছিলেন যে আমার এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি বাংলার মানুষ খেতে না পায়। তিনি আরো বলেছিলেন আমাদের সমাজে চাষিরা হলো সবচেয়ে দুঃখী ও নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। বঙ্গবন্ধু নিজে বলছেন চাষিরা হলো সবচাইতে দুঃখী এবং নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। সেই উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্ত, সেই মর্যাদায় যখন আমরা উন্নীত হয়েছি তখন আমার দেশের কৃষকের মনে ভরসাটা আমরা তৈরি করতে পারছি কিনা, আমাদের কৃষি খাতের মানুষগুলোর হৃদয়ে সেই ভরসার বাতি আমরা জ্বালিয়ে রাখতে পারছি কিনা, সেইটা কিন্তু আমাদের খুব বিটন ভাই, আমরা মনে হয় যে আপনার কাছে আরেকবার আসবো। আমাদের দুজন অতিথি যুক্ত হয়েছেন, একজন হচ্ছে মানে ভরসার জানালা নিয়েই উদ্যোগ সামনে এসেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মনির ভাই, আর দিবাকর চাকমা যিনি খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন, একজন সফল কৃষক এবং যিনি এই ভরসার জানালায় হাত ঢুকিয়ে হয়তো বা কিছুটা ভরসা পেয়েছেন। আমরা তার সাথে কথা বলবো। তার আগে আমি মনির সাহেব আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আপনার মাইক্রোফোনটিকে আনমিউট করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনি বলুন, এই যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আপনারা একটা বেসরকারি ব্যাংক, আপনারা, আমরা তো একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটা বলতেই চাই যে কৃষকের অধিকারের জায়গা, এবং আপনারাও কিন্তু এক ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে আজকে কিন্তু এরকম একটা গেম তৈরি হয়েছে বা এরকম একটা জায়গা তৈরি হয়েছে। আপনি বলুন যে কোন দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে আপনি আপনারা বা আপনার ব্যাংক এই কার্যক্রমটির সাথে যুক্ত হলো, আপনি যদি বলেন আমাদেরকে। মনীষ স্যার। আসসালামু আলাইকুম রানা ভাই, আমাকে আজকের অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য ইউসিবিএল এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইউসিবিএল বাংলাদেশে প্রথম প্রজন্মের একটি বেসরকারি ব্যাংক এবং ইউসিবিএল তার জন্মলগ্ন থেকে কৃষি খাতে অন্যান্য লোনের পাশাপাশি কৃষি খাতেও লোন, বাট আগের লোন দেওয়ার আর এইবার লোন দেওয়ার ক্ষেত্রে বেসিক যে পার্থক্য হয় তা হচ্ছে আগে আমরা যেটা হতো যে যেহেতু আমাদের ওই পরিমাণ আউটলেট নাই গ্রামে গঞ্জে বা সব জায়গায় কৃষকের সরাসরি দ্রব্যান্ত পৌঁছানোর জন্য, এই জন্য আমরা যেটা করতাম হচ্ছে মাইক্রো ফাইন্যান্স যে অর্গানাইজেশন গুলো আছে বেসিকলি ওদের সহায়তা নিয়ে আমরা আমাদের কৃষি লোনের বেশিরভাগ লোন আমরা ইনভেস্ট করতাম। কিন্তু 2020 সালে আমাদের ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশনের মাধ্যমেও এগ্রি লোন দেওয়া যাবে, কিন্তু তার বিরোধ হচ্ছে আমাদের চেষ্টা হবে যে সরাসরি কিভাবে কৃষককে আমরা এই কৃষি লোনের আওতায় আনতে পারি। তাহলে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন যে রেট অফ ইন্টারেস্টে লোন দেয় ওরা ওদের হতো অপারেটিং কস্ট হাই, এই কারণে ওরা এর উপর মার্কআপ করে অ্যাকচুয়াল কৃষকরা দেখা যায় যে তার চেয়ে অনেক উচ্চ সুদ হারে এই ঋণ পায়। এই আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে আমরা কিভাবে আমাদের পরিধিটাকে আরো বাড়াতে পারি যাতে আমরা মার্জিনাল ফার্মারদেরকে আমরা সরাসরি ব্যাংক থেকে লোন দিতে পারি। এই উদ্যোগে আমরা ভরসার জানালা নামে, ভরসার নতুন জানালা নামে এটা একটা স্কিম বা একটা প্রজেক্ট, বাট এটা প্রজেক্ট মানে হচ্ছে প্রজেক্টের একটা নির্দিষ্ট কাল থাকে, তারপরে প্রজেক্ট শেষ হয়ে যায়, কিন্তু আই কুড সে ইটস নট এ প্রজেক্ট, রাদার ইট উইল বি প্রসেস। ওকে, এবার আমাদের উদ্যোগটা হচ্ছে যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কৃষকদেরকে নিয়ে সমাবেশ করব এবং রানা ভাই আপনি নিশ্চয় অবহিত আছেন, এটার জন্য
কিন্তু কৃষকদের লোন প্রয়োজন করি এবং ছিল একটু ব্যতিক্রম। একটু সংযোগের ক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটেছে। নিশ্চয়ই মুনিশ সাহেব আবার ফেরত আসবেন এবং তার কাছ থেকে আমরা শুনবো। এর মধ্যে কয়েকটি কথার উত্তর আমরা দিয়ে নিই। এখানে মানে একটা কথা বলা হয়েছে যে হোয়াট আর দ্য স্ট্র্যাটেজি ফর রিস্ক ম্যানেজমেন্ট হেয়ার অফ ইউসিবি। মিস্টার সাইফুল আজম খান প্রত্যেকটি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট তারা তাদের নিজস্ব পন্থা অনুযায়ী করে থাকবেন এবং এটা কিন্তু তারা আগে যেভাবে করেছেন এখনো সেভাবে করবেন। এখানে শুধুমাত্র কথাটা হচ্ছে যে ব্যাংকের সাথে কৃষকের যে যোগাযোগটা একেবারেই ছিল না, সেই যোগাযোগটা তৈরি হয়েছে। আগে তো যোগাযোগ হইতে হবে, তারপরে তো রিস্ক ম্যানেজমেন্টের প্রসঙ্গ। আমরা কৃষককে তো আগে 1 টাকাও দিতে পারতাম না, তখন হচ্ছে তার রিস্ক ম্যানেজমেন্ট একরকম ছিল। এখন যদি আমি কৃষকের সাথে ব্যাংকের ওই যোগাযোগটা তৈরি করতে পারি, তখন কৃষক এবং ব্যাংক তারা নিজেরাই ঠিক করবে তারা নিজেরা কিভাবে নিজেদের মধ্যে লেনদেনটা নিষ্পত্তি করবে, কিভাবে ঋণের সুদ নির্ধারণ হবে কিংবা কিভাবে তারা পরিশোধ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আঞ্জুমানে মফিদুল ইসলাম বা এরকম টাইপের কোনো কার্যক্রম না। ব্যাংকের নিয়মিত কার্যক্রম এবং কৃষকের নিয়মিত কার্যক্রম শুধুমাত্র ডেড ব্লক গুলোকে ভেঙে দিয়ে একটা সেতু বন্ধন তৈরি করা। আমার মনে হয় সেই কথাটি বলতে চাইছিলেন মুনিশ সাহেব। আপনি কি আপনার কথাটা মাঝখানে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আপনি যদি সেটাকে শেষ শুরু করেন আবার সেই জায়গা থেকে। ওকে, হ্যাঁ। তো এই আমাদের আলটিমেটলি লক্ষ্যমাত্রা হলো যে সরাসরি আমরা কৃষকের সাথে কথা বলবো, কৃষকের যে ঋণের প্রয়োজনীয়তা আছে এবং প্রয়োজনীয়তার সাথে সাথে হচ্ছে তার রিপেমেন্টের ব্যবস্থাটা কি। এই জন্য আমরা যেটা করছি যে বাংলাদেশের বিভিন্ন জেলায় অলরেডি হলো কৃষক সমাবেশ করছি, যেখানে হলো সরাসরি কৃষকের সঙ্গে আমরা কথা বলি, ওদের প্রয়োজনীয়তা লোনের কি আছে তা আমরা জানার চেষ্টা করি এবং হচ্ছে গিয়ে তার যে প্রয়োজন মেটাবে ওখান থেকে তার যে রিপেমেন্টের ব্যবস্থাটা কি আসবে ওটা নিয়ে আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলি। এবং ইতোমধ্যে হচ্ছে আমরা পঞ্চগড়, তারপর দিনাজপুর, যশোর, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, জি যশোর, এই সমস্ত অঞ্চলে হয়েছে, খাগড়াছড়ি, এইসব সরাসরি কাস্টমারদের সঙ্গে আমরা কথা বলি। আমরা ওদের যে কৃষির ধরন এবং কৃষির ধরন অনুযায়ী কোন সময় ওদের ঋণের দরকার, ঋণের পরিমাণ কত, এবং কৃষিতে যেটা হয় যে কৃষি আবাদ শুরু করার পর দিন থেকে কিন্তু ফসল বা টাকা আসে না। এই জন্য হচ্ছে আমরা ওদের সাথে কথা বলে কখন থেকে ওদের আবার টাকা সংস্থান হবে এবং ব্যাংকের রিপেমেন্টটা কিভাবে হবে, জাস্ট এইভাবে জেনে প্রত্যেকের জন্য আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে একটা লোনের পরিমাণ ঠিক করা এবং ওই লোন তার যাতে ওই কৃষি ওই ফসল ওই বিক্রি করে ওটাকে শোধ করতে পারে, ঠিক ওইভাবে ব্যবস্থা করে দেওয়া। এইভাবে আমরা আমাদের যাত্রাটা আরম্ভ করছি। এতে যেটা হয় কৃষকের সুবিধা হচ্ছে যে কৃষক হচ্ছে একদম স্বল্প ঋণে স্বল্প সুদে এই ঋণটা পায় এবং হচ্ছে ওরা ওদের যেই সময় ঋণ দরকার ঠিক সেই সময়ে ওরা ব্যাংক থেকে এই ঋণটা পাচ্ছে। তো যদিও আমাদের মাত্র এটা আরম্ভ হয়েছে এবং আমরা বলতে পারি যে হচ্ছে আমরা আমাদের অগ্রযাত্রা এভাবেই চলবে এবং আস্তে আস্তে আমাদের প্ল্যান হচ্ছে সমগ্র বাংলাদেশের সব জায়গাতেই আমরা সব কৃষককে বা সব বলতে আমাদের পক্ষে যতটা সম্ভব হয় সরাসরি হচ্ছে এই ঋণের আওতায় আনা। জি মুনিশ সাহেব, আপনার কাছে আমরা আবারও আসবো, আমরা আপনার সাথে আরো কিছু কথা শুনবো। এর মধ্যে দিবাকর চাকমা আমাদের কাছে আছে। দিবাকর চাকমা হচ্ছে খাগড়াছড়িতে একজন বিশিষ্ট ফল বাগানি। আপনারা জানি যে তার একটা বিশাল ফলের বাগান আছে এবং তিনি নিজে এই ভরসার নতুন জানালা যে কার্যক্রম তার আওতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে এবং বিসিএফ ফাউন্ডেশনের সাথে সংযোগ করেই কিন্তু সেই কাজটি তিনি শুরু করেন এবং তিনি ইতিমধ্যেই সেখান থেকে টাকা পেয়েছেন এবং তিনি কাজ করছেন। এবং তার প্রতিক্রিয়াটি কি দিবাকর চাকমা, আপনি আমাদেরকে একটু বলুন যে এই যে এরকম ভাবে আপনি ঋণ পেলেন এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে আপনার ঝুঁকিটা কি ছিল এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যাংকের সাথে বিসিএফ ফাউন্ডেশনের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি হয়েছে এবং এটাকে কিভাবে আপনি দেখছেন? মানে সাধারণ কৃষকদের যেখানে যাওয়ার কোনো অবস্থা ছিল না সেই জায়গাটাতে আপনারা কিভাবে স্পেসটা পেলেন, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। দিবাকর চাকমা, আপনার মাইক্রোফোনটিকে আনমিউট করে নিয়ে আমাদের সাথে কথা বলুন। স্যার শোনা যাচ্ছে আমার কথা? স্যার
আপনার কথা হ্যালো। শুনতে পাচ্ছি, আপনি আপনার কথাটি বলুন। জি, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি স্যার। স্যার, আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার বিসেফ ফাউন্ডেশনকে। আমাদের খাগড়াছড়ি এলাকায়, যেহেতু আমি এখানে দীর্ঘ প্রায় 11 বছর ধরে আমি এখানে চাষাবাদের সাথে জড়িত। এই এলাকার বিভিন্ন চাষাবাদ করতে যেয়ে আমাদের অনেক টাকা পয়সার সমস্যা হতো, কিন্তু এই সমস্যাটা আমরা ব্যাংক থেকে গেলে ব্যাংক থেকে আমাদের চাহিদার তুলনায় ন্যূনতম টাকা দেয়া হতো। যেমন এবছরও আমরা এই করোনা মহামারীর কারণে 281 জন কৃষক, ক্ষতিগ্রস্ত কৃষকের আমরা তালিকা দিয়ে দিছিলাম কৃষি ব্যাংকে ডিসির মাধ্যমে, কিন্তু ওখান থেকে মাত্র 17 জন কৃষককে ঋণ দেওয়া হয়েছে। তাও 20,000, 10,000, 15,000 এরকম করে টাকা দেওয়া হয়েছে, যেটা কৃষকের জন্য কিছুই না। তো এবারে যেহেতু আমি বিশপ ফাউন্ডেশনের সাথে মিটিং এ যাওয়ার পর প্রফেসর রেজাউল করিম সিদ্দিকী স্যারের সাথে আলাপ করার পর উনার সহযোগিতায় আমাদের ইউসিবি ব্যাংক থেকে যে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এই ঋণের ব্যবস্থাটা এত অপ্রত্যাশিত এবং আমাদের এত আমরা পর্যাপ্ত টাকাটা পেয়েছি, এটার জন্য আমরা খুব গর্বিত বোধ করছি। আমরা এত সহজে আমরা কখনো ঋণ পাই না, যেটা বিশপ ফাউন্ডেশনের সাথে ব্যাংকের একটা সুন্দর সুসম্পর্ক থাকার কারণে আমরা এখানকার কৃষকরা আমরা ঋণ পেয়েছি, আরো পাবো বলে আশা করছি। আমরা ইতিমধ্যে খাগড়াছড়ি জেলা থেকে আমরা 9 জন কৃষক আমরা ইসিবি ব্যাংক থেকে আমরা ঋণ পেয়েছি। আরো সামনে আরো আরো অনেকগুলো কৃষক আছে ঋণের জন্য, ওরাও পাবে বলে আশা করছি। এই ঋণটা আমরা যথাসময়ে পাওয়ার কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমি নিজে ব্যক্তিগতভাবে 14 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমার মালগুলো আমি বেচতে পারিনি করোনাকালীন কারণে। এটা আমার অনেক কাজে আসছে। আমি যে জায়গায় আমি ওই ব্যবসাটা আমার চালু করাই এই চালু করতেই পারতাম না, আবার নতুন করে যদি আমার আমি এই ঋণটা না পেতাম। এখন আমি যেমন উপকৃত হয়েছি, আরো আমার অন্যান্য কৃষক ভাইরাও আরো উপকৃত হবে বলে আমি আশা করছি। এই ব্যবস্থাটা যদি বিশেপ ফাউন্ডেশন আরো অন্যান্য ব্যাংকগুলোর সাথে যৌথভাবে এই কাজগুলো যদি করে যান, খাগড়াছড়ি এলাকার মানুষের আরো কৃষকদের দ্রুত তারা ভাগ্য উন্নয়ন ঘটবে। কারণ এই এলাকায় আমাদের লক্ষ লক্ষ একর জমি পতিত পড়ে আছে, এখানে বেকারত্ব সমস্যা বেশি, কোনো শিল্প কারখানা নাই। এখানে যদি ব্যাংক যদি এই লক্ষ লক্ষ একর জমি খালি যে পড়ে আছে, এগুলোর ফলবান করতে গেলে অনেক টাকা দরকার হয়। আর একটা গরিব দেশ, এইখানে যদি আমরা পতিত জমিগুলো পতিত ফেলে রাখি, এটা আমাদের গরিব দেশের জন্য বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। সেজন্য দেশের উন্নয়নের জন্য আমি মনে করি বিশেপ ফাউন্ডেশনের মতো ইউসিবি ব্যাংক সহ আর অন্যান্য ব্যাংকগুলোকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। দিবাকর, আপনার ধন্যবাদ কাছে স্যার। আমি দুটো প্রশ্ন দিবাকর, আপনার কাছে দুটো প্রশ্ন। আপনার এই ঋণের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আপনি কত দিনের ভিতরে ব্যাংকের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছেন? অর্থাৎ আপনি ঋণের জন্য আবেদন করা এবং ঋণের টাকা পেতে আপনাদের সময় কতদিন লেগেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনারা যে টাকাটি পেয়েছেন, সেই টাকাটিকে আপনারা মাঠ পর্যায়ে কতদিনের, মানে আপনি যদি বলেন যে এটি আপনাদের জন্য যথাসময়ে আপনি পেয়েছেন কিনা, মানে যখন দরকার ছিল এক্সাক্ট সময় আপনারা পেয়েছেন কিনা, বা যে মেয়াদের জন্য পাওয়া দরকার ছিল সেই মেয়াদের জন্য আপনি পেয়েছেন কিনা, আপনি যদি এই প্রসঙ্গে আমাদেরকে বলেন যে সিদ্ধান্ত পেতে কতদিন দেরি হয়েছে এবং যে মেয়াদের জন্য পাওয়ার কথা ছিল সেই মেয়াদের জন্য পেয়েছেন কিনা, যখন পাওয়ার কথা ছিল তখন আপনারা পেয়েছেন কিনা। স্যার, আমি আপনার কথাটা শব্দটা একটু কম হওয়ার কারণে ভালোভাবে শুনতে পাচ্ছি না, তারপরেও আমি বলি স্যার। আমার যে ঋণ, হ্যাঁ বলেন বলেন। এই আমাদের খাগড়াছড়ি আমি যে ঋণটা পেয়েছি স্যার, এটা 18 মাসের জন্য। 6 মাস পর থেকে এই কিস্তি শোধ করতে হবে। এটা আমার জন্য খুবই একটা ভালো একটা ব্যবস্থা হয়েছে আর কি স্যার। আমার যারা বাকি 9 জন আমরা কৃষক নিয়েছিলাম, তাদেরও সবার জন্য উপকৃত হয়েছে। আর আমি দেখলাম ব্যাংক এই ব্যাপারে খুবই ফ্লেক্সিবল, মানে যখন আমরা যথাসময়ে শোধ করতে পারবো বলে আমি মনে করি স্যার। না, আপনি আপনার এই সিদ্ধান্তটা পেতে কতদিন সময় লেগেছে? ব্যাংক আপনাকে টাকা দেবে কি দেবে না, এই সিদ্ধান্তটা পেতে আপনার কতদিন সময় লেগেছে? এই সিদ্ধান্ত তো স্যার আমি কথা আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার পর আমরা 2 সপ্তাহের ভিতরে ঋণটা পেয়েছিলাম স্যার। এরকম এত দ্রুত তাড়াতাড়ি ঋণ আমরা জীবনে কখনো দেখি নাই স্যার।
আচ্ছা, খুব ভালো কথা। আমরা কিছু প্রশ্ন আছে যেটা এই আমরা জন্য আপনাকে আমরা মুনীর সাহেবের কাছে, ধন্যবাদ জানাচ্ছি স্যার। আচ্ছা, আমার বিষয় না, এটা আপনাদের অধিকারের বিষয়। তো এটা নিয়ে কথা বলা যাবে। এখানে কয়েকটা প্রশ্ন আছে, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি। প্রণব সাহা বলেছে, দিবাকর আপনি কি চাষ করেন? দিবাকর হচ্ছে একজন বিশিষ্ট ফল বাগানি, তার 87 একর জায়গা আছে ফল বাগানের, এবং আমের চাষ করেন। এবং দিবাকর তার সাথে সাথে এবছর ভেড়া পালন এবং অন্যান্য আরো সমন্বিত চাষাবাদ করছেন। প্রণব সাহা, এটা হচ্ছে খুবই চমৎকার একটি প্রজেক্ট, আমি নিজেও ব্যক্তিগতভাবে গিয়েছি। আর এখানে যে সমস্ত আমরা প্রণবদাকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাই। আচ্ছা, প্রণবকে আমন্ত্রণ জানাই যে আপনি নিজেও ঘুরে আসতে পারেন যদি এই করেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্রণব সাহাই বলেছেন যে ভরসার জানালা কৃষকের ভরসা হোক, আর ব্যাংকও যে ঋণের টাকা ফেরত পায় সে ভরসাও আমরা ব্যাংকের উপর রাখতে চাই। মানে উদ্যোক্তারা নিশ্চয়ই সেটাও করবে, এবং এটা আসলেই খুবই চমৎকার কথা, কারণ টাকা তো খালি একতরফা না, দুই তরফা ভেতরে আসতে পারে। এরকম কিছু প্রশ্ন হয়তো আছে, আমরা হয়তো যাবো। আদাবর মিটন, আপনার কাছে কি মনে হয় এই যে পারসেপশনটা, যে দিবাকর তার মতো করে বললেন, তারপরে আমাদের ইউসিবি ব্যাংকের জনাব মুনীর আমাদের কিছু জানালেন, আপনি এটার সাথে যুক্ত ছিলেন চিন্তা ভাবনার জায়গা থেকে, এবং এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয় এই জায়গাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি প্রথমে দিবাকরদার যে শুরুর দিকের যে পেইন, সেই কথাটা আমি রিকগনাইজ করতে চাই, এবং এই পেইনটা কিন্তু এখনো একটা বৃহত্তর পরিসরে এখনো রয়েছে। সেই পেইনটা হলো যে কৃষক সহজে ঋণ পায় না। আমরা বলছি বটে ঋণ পাওয়াটা কৃষকের অধিকার, আমরা বলছি বটে যে ব্যাংকগুলোর উচিত কৃষকের দ্বারে দ্বারে যাওয়া এবং তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে ভরসা দেওয়া, কিন্তু বেশিরভাগ ব্যাংকই সেটা করছে না। সরকারি ব্যাংকের কথা বাদই দেন, বেসরকারি ব্যাংকেও এখনো পর্যন্ত এখানে কিছুটা গতি থাকলেও এখনো দিল্লি বহুদূর আছে বলে আমার কাছে মনে হয়। সেই জায়গায় কেউ কেউ এগিয়ে এসেছেন এবং ইউসিবি তাদের মধ্যে অন্যতম, সেটা তো আমরা শুরুতেই বললাম। এখন এখানে কৃষকেরও কিছু ভুল বোঝাবুঝি আছে, কারণ ব্যাংক তো টাকা নিয়ে এরকম একটা দান খয়রাত করে বেড়াচ্ছে না। তো সুতরাং ব্যাংক দেখতে চাচ্ছে যে কৃষি উদ্যোক্তা কিনা, আমি সঠিক উদ্যোক্তা কিনা। এই উদ্যোক্তা ব্যাপারটার মধ্যে একটা ভুল বোঝাবুঝি রয়ে গেছে। যেমন ধরেন, আমি একজন তরুণ বা আমি একজন কৃষক, আমি যখন ব্যাংকে গিয়ে বলছি যে আমি 10টা গরু পালন করতে চাই, আমাকে আপনি 5 লক্ষ টাকা কি 3 লক্ষ টাকা ঋণ দেন, ব্যাংক তখন আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি এর আগে গরু পেলেছেন? বলে না, গরু তো পালি নাই, আমার বাপের একটা গরু ছিল বা বাড়িতে একটা দেশি গরু ছিল, ওইটা পালি। তো এখন দেশি গরু পালন করা, একটা গরু পালন করা আর 10টা গরু খামার করার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সুতরাং ব্যাংক এখানে কনভিন্স হতে পারে না। ব্যাংক মনে করে যে এই লোকটি তো তাহলে উদ্যোক্তা নয়, তাকে তো তাহলে ঋণ দিলে পরে সে ঋণগ্রস্ত হয়ে যাবে এবং শেষে ঝামেলা বাড়বে। এই একটা জায়গা আছে, এবং এখানে একটা কিছু করার সুযোগ আছে, কারণ আমি উভয় পক্ষকেই সঠিক মনে করি। যে আমার কাছে টাকা ছিল না তাই তো আমি গরু পালতে পারি নাই, সেই জন্য আমি উদ্যোক্তা হয়ে উঠতে পারি নাই। এখন তোমার কাছে টাকা চাচ্ছি, তুমি বলছো যে আগে আমার গরু থাকতে হবে বা আগে আমার অভিজ্ঞতা থাকতে হবে। ওই যে চাকরির বাজারে গেলে যে প্রবলেমটা হয়, যে চাকরি প্রার্থীদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি, তোমার অভিজ্ঞতা আছে? তো চাকরি প্রার্থীরা যারা চাকরি করেই নাই তারা অভিজ্ঞতা পাবে কোথায়? সেই রকম একটা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। এবং সেখানে বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে, রানা ভাই আপনি জানেন যে আমরা একটা চিন্তা করেছি যে একটা প্রশিক্ষণ দেওয়া, বা সেটা আমরাই দেই অথবা যুব উন্নয়ন অধিদপ্তর সহ অন্যান্য সংস্থাকে তাদের সহায়তায় একটা প্রশিক্ষণ দেওয়া এবং উদ্যোক্তা গড়ে তোলার একটা কাজ করা যায় কিনা সেটা একটা বিষয়। এখন আমরা আসি, যিনি উদ্যোক্তা আসলে সত্যি সত্যি হয়েছেন তিনি ঋণটা পাবেন নাকি পাবেন না, এবং সেই ঋণটা কত সহজে পেতে পারেন। সেখানে আমরা গত বছর প্রণোদনার কথাটা জানি, যে প্রণোদনা ছিল 4% ইন্টারেস্টে, সেটা একটা ব্যাংকের নিয়ম অনুযায়ী সেটা তারা পেয়েছে, কেউ কেউ পায় নাই, সেটারও মেয়াদ শেষ হয়ে গেছে, আবার নতুন করে সেই মেয়াদ বাড়ানো হবে কিনা সেই প্রশ্নগুলো রয়েছে। কিন্তু এখন যে নিয়মটা আছে 9% ইন্টারেস্ট বা 8% ইন্টারেস্টে কৃষি ঋণ, সেটা কিন্তু এখন ব্যাংকগুলো দিচ্ছে। এবং শুধু ইউসিবি ব্যাংক বলে কথা নয়, সকল ব্যাংকই সম্ভবত বা বেশিরভাগ ব্যাংকই সম্ভবত এগুলো দিচ্ছে। কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে যে 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 আমলাতান্ত্রিক জটিলতা, হ্যাঁ, এই যে আমাদের আবারও আমরা ওই জায়গাটায় ফেরত আসছি যে কৃষকের সাথে ব্যাংকের একটা সুসম্পর্ক গড়ে তোলার এই অভাবটা কিন্তু আমরা এখনো পূরণ করতে পারি নাই। এবং দেশের সিংহভাগ কৃষক এখনো আমাদের এই ব্যাংকগুলো থেকে তারা অনেক দূরে অবস্থান করছেন। এখানে অনেক কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমার মনে হয় সেটা আমাদের একটু বিবেচনায় নিতে হবে, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিসেফ ফাউন্ডেশন যাত্রাটা শুরু করেছে মাত্র, এমন নয় যে আমরাই সবটা করে ফেলবো, এমন কোনো দাবি আমরা করছি না। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে দয়া করে, মায়া করে আপনারা একটু আসুন, আপনারা কৃষকের মনে ভরসা তৈরি করুন।
এবং ব্যাংককে আপনারা বোঝান এবং ব্যাংককে উদ্বুদ্ধ করুন যাতে ব্যাংক কৃষকের কাছে আসে। সেই ক্ষেত্রে ইউসিবি ব্যাংকের ভরসার নতুন জানালা একটা উদাহরণ মাত্র। আমরা সেই উদাহরণের কাজটা শুরু করেছি, কিন্তু আমরা সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। অনেক বড় একটা ক্ষেত্র এটা পড়ে আছে। জি রানা ভাই। না ভরসা, জি জি মিটন, ভরসা তো আসলে শুধুমাত্র কৃষকের পেলে চলবে না, ভরসা তো ব্যাংকেরও পেতে হবে। কৃষক যেমন ভরসা পাবে যে তার তার ঋণটা সে পাবে যথাসময়ে, আবার ব্যাংকেও সেই ভরসাটা পেতে হবে যাতে সে টাকাটা যথাসময়ে ফেরত পায়। এখানে মোহাম্মদ আলম সাহেব বলেছেন খুবই চমৎকার কথা, ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট দ্য ব্যাংক লোন ইজ স্যাংশন এন্ড গিভেন উইদিন 2 weeks। এবং আপনাকে আমি 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 মানে খুবই বিনয়ের সাথে বলতে চাই আলম ভাই, আসলে 2 সপ্তাহের মধ্যেই হয়েছে এবং কোনোটা আরো কম। এটা একটু এই যে ব্যাংকার ভদ্রলোক আর ওই দিবাকরের কাছ থেকে শোনা যায় না একটু এটার জবাবটা, ওনাদের মন্তব্যটা কি? দিবাকর অলরেডি বলেছে যে 2 সপ্তাহের মধ্যেই তার টাকাটা সে পেয়েছে, সে অলরেডি বলেছে। তারপরেও দিবাকর নিশ্চয়ই বলবেন এবং আমি মুনির সাহেবের কাছ থেকে শুনতে চাই যে আসলেই কি আপনারা 2 সপ্তাহের ভেতরে বা 1 সপ্তাহের ভেতরে এই সিদ্ধান্তটা দিতে পারবেন কিনা যে হ্যাঁ আপনি পাবেন কিংবা পাবেন না। আসলে না পাওয়াতে ঝুলিয়ে রাখাটাও কিন্তু একটা বড় ধরনের যন্ত্রণা। আমি পাবো না এটা যদি আমি জেনে যাই তাহলেও কিন্তু ভালো কথা, কিন্তু যদি ঋণটা যদি আমি পাই এবং না পাই দুটোই যদি আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভেতরে জেনে যাই তাহলে তো নিশ্চয়ই এটি আমাদের কৃষকদের জন্য বা যারা উদ্যোক্তা তাদের জন্য একটা হ্যাসেল মুক্তির জায়গা। নিশ্চয়ই আপনি কি বলবেন যে এই যে একজন দর্শক মন্তব্য করেছেন 2 সপ্তাহের ভিতরে পাওয়াটা অবিশ্বাস্য, আপনি কি এই বিশ্বাসটিকে তৈরি করতে চান বা আপনি কথা বলতে চান? জি মুনির সাহেব। এটা 2 সপ্তাহের মধ্যে আমাদের দ্বারা সম্ভব এই কারণে যেহেতু বর্ষার জানালা যেটা আমাদের মোডাস অপারেন্ডি হচ্ছে যে আমরা কাস্টমারের কাছে যাব, কাস্টমারের প্রয়োজনীয়তা কি, ওর ব্যবসা বা কৃষির ধরন কি, তার প্রয়োজনীয়তা কি, যেহেতু আমরা নিজেরা কথা বলে দেখে এটা বুঝছি। এই কারণেই হলো যে আমরা ইনস্ট্যান্টলি হচ্ছে ওনার প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা হচ্ছে ওনার ঋণের কি পরিমাণ প্রয়োজনীয়তা তা আমরা ওই জায়গায় ঠিক করে আসছি এবং ওনার সাথে কথা বলে ওনার পরে এরা পরিশোধের ব্যবস্থাটা কি তাও আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একসাথে হয়ে গেছে। আর এতে করে যেটা হয়েছে আমার সিদ্ধান্তটা নিতে আর কোনো দেরি হয় না। আর ওই সময় আমরা কাস্টমারকে বলছি যে আপনার সাথে আলোচনা করে যেহেতু আমরা আপনার সাথে বোঝা হলো আপনি আমাদের অ্যাকাউন্ট ওপেন করেন, অ্যাকাউন্ট ওপেন করার পরে মিনিমাম যে ডকুমেন্ট গুলা লাগে, কারণ হচ্ছে কোন একটা অ্যাকাউন্ট খোলার জন্য কাস্টমারের এনআইডি, ওনার ছবি, নমিনি, জাস্ট এই জিনিসগুলো দেয় এবং ওনার ব্যবসার দর আদার এই জিনিসগুলো উনি যখন ব্যাংকে সাবমিট করার পরে হচ্ছে গিয়ে আমাদের শাখা থেকে এটা হেড অফিসে আসছে। আর আমরা যেহেতু আগে থেকে পুরো বিষয়টা রেখে ওনাকে বুঝা আসার পরে ম্যানেজমেন্টের সাথে কথা বলে লোন অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর অ্যাপ্রুভাল দেওয়ার পরেই ওনার যে ডকুমেন্টেশন আদার পার্ট গুলা ব্যাংক আমাদের শাখা থেকে 1-2 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে। তো এই কারণে এটা 14 দিনের মধ্যে সম্ভব হয়েছে এবং আমি এখানে আরো জোর করে বলতে পারি যে এটা ইভেন 1 সপ্তাহের মধ্যেও করা সম্ভব। 1 সপ্তাহের মধ্যে করা সম্ভব হচ্ছে এইভাবে, আমরা কাস্টমার ভিজিট করার পরে যদি কাস্টমার সাথে সাথে যদি অ্যাকাউন্ট, যেহেতু দিবাকর চাকমা ওনার ইয়াটা ছিল হচ্ছে আমাদের খাগড়াছড়ি, ওখান থেকে আমাদের ব্রাঞ্চের দূরত্বটা একটু বেশি, এই কারণে উনি আসা যাওয়া করার আগে একটা ওনার সময় লাগে। কিন্তু যদি আমাদের কাছাকাছি কোনো ব্রাঞ্চ থাকতো তাহলে আমরা কথা বলার পরের দিনে যদি উনি অ্যাকাউন্ট খুলতো বা আদার ডকুমেন্ট গুলো সাবমিট করতো তাহলে আমি বলি যে 1 সপ্তাহ মানে 5 কার্য দিবসের মধ্যেই লোন অনুমোদন এবং ডিসবার্সমেন্ট আমাদের দ্বারা সম্ভব। অনেক ধন্যবাদ। আসলে খুব আশার আলো, এটা একটা আশার আলো। স্যার আসলে আপনি জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে। জি জি মানে আমি বলছি যে মানে আমি এটার সাথে একটু রানা ভাই আমি কি আরেকটা জাস্ট যদি করতে পারি, আমাদের যেমন অন্য জায়গাতে যেটা হয় পঞ্চগড়ে আমাদের 5 দিনের মধ্যে আমাদের লোন স্যাংশন এবং ডিসবার্সমেন্ট হয়ে গেছে। কারণ পঞ্চগড়ে যেহেতু ওই কাস্টমাররা আমাদের ব্রাঞ্চে মানে আশেপাশেই ছিল, জাস্ট আমরা ওদেরকে ভিজিট করার পরে যখন ওদের ব্যবসার ধরন দেখে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে হ্যাঁ এই কাস্টমার নিয়ে বা এই কৃষককে লোন দেওয়া যাবে, ঠিক ওরা ওই সময় অ্যাকাউন্ট ওপেন করে। আর আমরা যেটা ব্রাঞ্চ একাধারে অ্যাকাউন্ট ওপেন করা, অন্য দিক দিয়ে হলো প্রপোজালটা প্রিপেয়ার করে হেড অফিসে পাঠিয়ে দেওয়া। কারণ আমরা ব্রাঞ্চকে বারবার বলি যে
অ্যাকাউন্ট ওপেন করে শেষ করে হেড অফিসে প্রপোজাল এর মধ্যে একটা টাইম গ্যাপ আছে। এই জন্য দুইটা কাজে ওরা একত্রে করে, একদিক দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা, অন্য দিক দিয়ে হলো ওই কাস্টমারের যে প্রয়োজনীয়তা ওটা আমাদেরকে হেড অফিসে জানানো। তো ওই কারণে হচ্ছে ওই ব্রাঞ্চগুলোতে আমাদের 5 দিনের মধ্যে সম্ভব হচ্ছে। আচ্ছা, মুনির সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন। আমাদের আহমেদ সালাউদ্দিন, উনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে কাজ করেন, তো উনি একটা প্রশ্ন করেছেন, খুবই মানে ভ্যালিড কোয়েশ্চেন। ব্যাংকের পক্ষ থেকে কি ধরনের টেকনিক্যাল সাপোর্টের ব্যবস্থা আছে, কিংবা কোনো টেকনিক্যাল এজেন্সির সাথে এই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য পার্টনারশিপ আছে কি, কিংবা করা যায় কি? মানে আপনারা এরকম কোনো কিছু ভাবছেন কিনা? মানে এটা জাস্ট একজন দর্শকের কথা, কারণ একজন কৃষক তো উদ্যোক্তা হয়ে যখন উঠবেন তখন তার হয়তো অনেক ক্ষেত্রেই নলেজের ঘাটতি থাকতে পারে, এবং সেই ঘাটতির জায়গাগুলোকে মোকাবেলা করার জন্য অ্যাকাউন্টিং সিস্টেম বলুন বা অন্যান্য সিস্টেম বলুন, সেটার জন্য হয়তো কিছু সহযোগিতার দরকার হতেই পারে। আপনারা কি এগুলো নিয়ে কিছু ভাবছেন কিনা বা ভাববেন কিনা, মুনির সাহেব? মুনির সাহেব কি শুনতে পাচ্ছেন? ছবিটা স্ট্যাক হয়ে গেছে। আমরা হয়তো, আচ্ছা, সুযোগ মতো আবারও আমরা মুনির সাহেবের কাছে ফিরবো। আমি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনি তো সেন্ট্রাল ব্যাংকে কাজ করেছেন এবং আপনি উদ্যোক্তা উন্নয়নের জন্য কাজ করেছেন, এবং এরকম কাজের সাথে আপনিও যুক্ত ছিলেন। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আপনি যদি বিষয়ে বলেন। এইটা যে সালাউদ্দিন যে প্রশ্নটা তুলেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন যিনি ঋণ নিচ্ছেন, আমরা বলছি যে একজন কৃষককে জন্য এই জানালা খুলছে, ভরসার জানালাটা খুলে দেয়া হচ্ছে। তো এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে এসে যায় যে ঋণটা যাতে সেই ঋণ গ্রহীতা সঠিকভাবে ব্যবহার করতে পারে, সঠিকভাবে ব্যবহার করে যাতে করে তার ঋণটাকে ফেরত দেওয়ার সক্ষমতা তৈরি হয়, তার লাভ হয় ওখান থেকে, এবং তার ঋণটা ফেরত দেওয়ার সক্ষমতাও থাকে একই সঙ্গে। এটার জন্যই যে সালাউদ্দিন যে কথাটা বলেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষকে আসলে যার ঋণ গ্রহীতাকে একটা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, টেকনিক্যাল সাপোর্ট, কারিগরি সহায়তা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এসে যায়। যদিও মানে ব্যাংকের অনেক সময় ব্যাংকগুলো নিজেরাও ইচ্ছা করলে করতে পারে, তাদের একটা টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার গ্রুপ তৈরি করতে পারে, কিন্তু তা যদি সম্ভব না হলেও তারা আরেকজনের সঙ্গে লিঙ্কটা, এই যে আজকে যেরকম বিসেফ ফাউন্ডেশনের সঙ্গে তৈরি হচ্ছে, তো ওরকম কারোর সঙ্গে একটা মানে লিঙ্ক তৈরি করে দেয় যে ভাই আপনারা এই যে আমরা ঋণটা দিতেছি, আপনি জ্ঞানটা দেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আজকে আমাদের এই ভরসার জানালাটা যাতে আবার ধোঁয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন না হয়ে যায়, তার জন্য আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনি শুনছেন? আমার ওই সময় লাইনে অসুবিধা হওয়ার কারণে আমি ডিসকানেক্ট হয়েছি। আমি কি আবার করবো মানে? হ্যাঁ, নিশ্চয়ই, আপনি বলেন যে এই যে আহমেদ সালাউদ্দিন সাহেবের কোশ্চেনটা করেছেন, জি, এই বিষয়ে আপনাদের ভাবনা কি? আচ্ছা, এই সম্পর্কে আমি যেটা বলতে পারি যে এটাকে আরো এক্সপিডাইট করার জন্য আমরা যদি ক্লাস্টার সিস্টেমে যাইতে পারি। ক্লাস্টার সিস্টেমটা হচ্ছে যেমন খাগড়াছড়িতে যেমন হচ্ছে ফলের চাষ, ওকে, ফলের চাষের জন্য যেটা হলো যে আমরা সব ফল চাষিদের জন্য একটা ইউনিফর্ম একটা সিস্টেমের মধ্যে আনতে পারি। পঞ্চগড়ে গেলাম, পঞ্চগড়ে আমরা দেখছি ম্যাক্সিমাম হচ্ছে ডেইরির বিজনেস, ওকে, সো ডেইরি ওদের জন্য আমরা একটা সেম একটা মোডাস অপারেন্ডি ক্রিয়েট করা। সো আমি যেটা বলতে পারি যে এরকম যদি আমরা বিভিন্ন জায়গায় ক্লাস্টার ব্যবস্থা করতে পারি, ক্লাস্টার মানে হচ্ছে গিয়ে সেম নেচারের বিজনেসে যদি কৃষকদের থাকে, ওর দেখা গেল যে আমরা 20 জন বা 50 জন কৃষক পাইলাম, যে এখানে দেখা গেল 5 জন 7 জন ওরা সেম টাইপের বিজনেস করে আর সেম টাইপের কৃষি কাজ করে। সো ওই নেচারটা আমরা আইডেন্টিফাই করে ওই নেচারের জন্য এক একটা মডেল আমরা এক একটা জায়গায় এস্টাবলিশ করা, এটা যদি আমরা করি তাহলে দেখা যায় যে একই ফর্মুলা বা একই সিস্টেম ওই নেচারের সব কৃষক বা ওই বিজনেসের জন্য মানে অ্যাপ্লিকেবল হবে। এটা আই কুড সে যে এটা আমরা ব্যাংকের পক্ষ থেকে করতে পারি। আর আরেকটা কথা যেটা ছিল যে এটার জন্য আমরা কোনো এজেন্সি বা অন্য কাউকে নিয়োগ করতে পারি কিনা, ওটার অ্যান্সার আমি বলতে পারি যে এখন আমরা কৃষি লোনগুলা ম্যাক্সিমামে আমরা যেটা এমএফআই লিঙ্কেজের মাধ্যমে দেই, মানে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, ওদেরকে আমরা ওই সেক্টরটা আগে থেকে ডিটারমাইন করি, সে ভেজিটেবল, ফুল, ফল আর বীজ, তেল, তো ওরা অলরেডি আমাদের সাথে এই কাজগুলা করে।
ওই জায়গার লিমিটেশন গুলা তো আপনারা সবাই ওয়াকিবহাল আছেন যে ওখানে রেট অফ ইন্টারেস্ট আদার ইস্যুগুলা। সো এজেন্সির কোশ্চেনটা আসলে আমার ধারণা যে এই ইস্যুগুলা থাকে, তাহলে হলো কৃষকরা আমাদের কাছ থেকে সরাসরি লোন নিলে যে বেনিফিটটা পায় আই কুড সে রেট অফ ইন্টারেস্ট, কিন্তু অন্য কোনো এজেন্সি ইনভলভ করলে তো আমাদের এটা ডাইলিউট হয়ে যাবে। না, আমি একটু বলবো। জি জি প্লিজ। জি বলেন। আমি একটা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করেছি, ওখানে যে এগ্রিকালচার যে এসএমএপি একটা প্রকল্প আছে, যে প্রকল্পে আসলে সামথিং সিমিলার। তো আমাদের ওখানে যেটা করা হচ্ছে সেটা হলো যে ওটা তো আপনার মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট গুলোর মাধ্যমে দেওয়া হয়, ওদের একটা রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি টিসি আছে, ফলে ওরা নিজেরাই একটা নিজেদের ভিতরে একটা গ্রুপ তৈরি করেছে এই টেকনিক্যাল সাপোর্টটা দেওয়ার জন্য, কারিগরি সহায়তাটা দেওয়ার জন্য। কিন্তু যেহেতু আমরা এখানে চেষ্টাই করছি যে এখানে ঋণের সুদের পরিমাণটা কম রাখার জন্য, আমি সেটার সঙ্গে সম্পূর্ণ একমত। যতভাবে পারি আমাদের রাখতে হবে, মানে এটাকে সুদের হারটা কম রাখার, কৃষকের সাহায্য করার জন্য। কিন্তু কারিগরি সহায়তাটা একটা প্রয়োজন। আমাদের চিন্তা করে বের করতে হবে যে আমি তাহলে অতিরিক্ত অর্থ খরচ না করেই আসলে কারিগরি সহায়তাটা কি করে দিতে পারি। আমরা যেরকম ওই যে পিএমএফআই দের, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনদের যারা ঋণ দিচ্ছে এখন কৃষকদেরকে, ওখানে যেরকম বলছি যে ঋণ গ্রহীতাকে একটা গ্রাজুয়েশন সার্টিফিকেটের মতো নিতে হবে, ওকে 2 ঘন্টা একটা প্রশিক্ষণ নিতে হবে যে তুমি যদি আম বাগানের জন্য ঋণ চাও তাহলে তুমি আম চাষের যে নিরাপদ উৎপাদন পদ্ধতি জানো কিনা তার একটু কোথা থেকে শিখে আসতে হবে। তা আমরা এই জায়গাটায় যে কৃষি সম্প্রসারণ বিভাগ আছে, কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, এবং আমরা দরকার লাগলে বিসেপ ফাউন্ডেশন আছে, আমরা এই জায়গাটায় সাহায্য করতেই পারি। আপনার ঋণ গ্রহীতাকে অন্তত 2 ঘন্টা হলেও, 3 ঘন্টার জন্য হলেও একটা মানে যাতে করে একটু কিছুটা শিখে আসে। এবং সেই জায়গাটা আপনার যে ক্লাস্টার পদ্ধতির কথা বলেছেন, আমি এটাকে খুবই ভালো মনে করতেছি যে ক্লাস্টার পদ্ধতি যদি হয় তাহলে একটা জায়গায় যদি 15 জন আম চাষি যদি ওর জন্য ঋণ নিতে চায় বাগান করার জন্য অথবা যে কোনো কারণের জন্য, আপনি ওইখানে তাহলে একটা কৃষি সম্প্রসারণের সঙ্গে আলাপ করে বা কৃষি গবেষণার সঙ্গে আলাপ করে, অথবা আমার মনে হয় যে কোনো যে সমস্ত যারা আজকাল বায়োপেস্টিসাইড বিক্রি করেন ওরাও আগ্রহী হবেন, কেউ একজন এই প্রশিক্ষণটা ওদেরকে দিতে যে ভাই আপনারা একটু ওদেরকে একটু শিখাই দেন, যার ভিত্তিতে আমরা আপনার একটা সার্টিফিকেট দেন যে হ্যাঁ এই লোকটা উন্নত পদ্ধতিতে, নিরাপদ পদ্ধতিতে আম চাষের উপায় জানেন। ফলে আপনি তখন বুঝবেন যে হ্যাঁ তাহলে যে উদ্দেশ্যে ঋণ নিচ্ছে সেইটার টাকাটা সে সঠিকভাবে খরচ করতে পারবে এবং এখান থেকেই তার লাভ হওয়ার সম্ভাবনাটা আছে। আচ্ছা, আমরা কথাটা বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, আমরা মুনি সাহেবের কাছ থেকে আবার আসবো এই প্রসঙ্গটা নিয়ে। আমি দিবাকর চাকমার কাছে একটু এই বিষয়ে কথা বলতে চাই যে আপনারা তো ঋণ গ্রহণ করেন দিবাকর চাকমা, এবং এই যে কথাটি আজকে আসছে যে কারিগরি সহযোগিতাটা আপনারা মানে যদি পান তাহলে কি আপনাদের ঋণের ক্ষেত্রে, ঋণ ব্যবহারের ক্ষেত্রে কোনো রকমের কাজ করবে কিনা, 1 নম্বর কথা। আর দ্বিতীয় হচ্ছে যে কারিগরি সহায়তা পাওয়ার জন্য তো অন্যান্য আরো অনেক এজেন্সি আছে, সেখান থেকে সেই কারিগরি সহায়তাটা আপনারা পাচ্ছেন কিনা। যদি দুটোর ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় তাহলে তো আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি হেল্পফুল। দিবাকর চাকমা, আপনি নিজে ব্যক্তিগতভাবে একজন কৃষিবিদ, আপনি নিজে হয়তো অনেক কিছু জানেন, কিন্তু অন্যান্য ফল বাগানি বা অন্যান্য আম বাগানির কাছে এই দক্ষতা পাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং কিভাবে তাদের দক্ষতাটিকে অর্জন করতে পারেন? আপনি একজন উদ্যোক্তা হিসেবে এই কথাটি আমাদেরকে একটু বলুন, দিবাকর চাকমা। দিবাকর কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ স্যার আমাকে আবার বলার সুযোগ দেওয়ার জন্য। খাগড়াছড়ি যদিও বা শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ আমরা শুনছি, আপনি বলুন। এটা খাগড়াছড়ি হলো যদিও বা একটু পরে যেহেতু ফল বাগান লাগাইছে, কিন্তু খাগড়াছড়ির কৃষকের ভিতর অধিকাংশ শিক্ষিত মানুষজন এখানকার খাগড়াছড়ির ফল বাগানিরা, কেউ MA পাস, BA পাস, অনেক ধরনের এই
এখানে প্রায় আমি খাগড়াছড়ি ফলজবান মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি। এখানে আমি দেখছি প্রায় 30 হইতে 50 জন এখানে MA পাস আছেন, খাগড়াছড়ি ফল বাগানের সদস্য। আর এরা টেকনিক্যাল ব্যাপারে এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষত কৃষি গবেষণা থেকে প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণ পাওয়ার কারণে এরা কারো ক্ষেত্রে এদের কোনো জ্ঞানের খুব কম, বিক্রি করতে গিয়ে শুধু এই জিনিসগুলো আমরা করতে পারছি। তো এখানে ফলজ বাগান সমিতির সাংগঠনিক ভাবে বাগান আমরা ভিজিট করে কৃষকদের সহজ দিয়ে থাকি বিভিন্ন বর্ষ। আজকেও আমরা সেরকম 20 জন খামারে গিয়েছিলাম একটা বাগানে। ওই বাগানে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে আসলাম কিভাবে ফল বেশি হবে, কি কি উদ্যোগ নিলে আরো কাজগুলো করতে হবে। এভাবে আমাদের একটা পার্টির আয়োজন হয়েছিল ওই কৃষক সহযোগিতা পাওয়ার জন্য। যেহেতু ওই জায়গায় সরকারি বিভিন্ন কর্মকর্তারা আসলে এখন জেলার ফল বাগানীদের চাইতে খুব একটা বেশি জানেন না। এক একজন ফল বাগানে খাগড়াছড়ির মনে হয় এক একজন কৃষিবিদের সমান এরকম অভিজ্ঞতা সম্পন্ন শুধুমাত্র আম চাষ নিয়ে। সেক্ষেত্রে এখানে টেকনিক্যাল কোনো সমস্যা নাই। আর এরা খুব সহযোগিতা মানসিকতা সম্পন্ন হওয়ার কারণে অন্যান্য কৃষকদের বিভিন্ন দেখে বিভিন্ন সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়ে থাকেন। আমরা সেরকম একটা প্রোগ্রামে আজকে আমরা গিয়েছিলাম এক কৃষককে, তার প্রায় 30 আম বাগান। ওই আম বাগানে কি করলে এই আমাদের দাওয়াত দিয়ে দিয়েছিলেন, খুব ভাতও খাওয়াইলেন। তো সেই হিসেবে ঘুরে আমরা তাকে কিছু বিনামূল্যে কিছু পরামর্শ দিয়ে আসতেন। তো এই ক্ষেত্রে আমাদের টেকনিক্যাল পরামর্শের খুব একটা অসুবিধা নাই খাগড়াছড়িতে বর্তমানে। খুবই 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 ভালো কথা বলেছেন যে আসলে কৃষকদের মধ্যে যদি পারস্পরিক এরকম সম্পর্ক থাকে তাহলে আমাদের এই জ্ঞান বিতরণের জায়গাটি অনেক সহজ হয়ে যায় এবং সেটি আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং দিবাকর চাকমা, আপনারা যে উদাহরণটি সৃষ্টি করেছেন সেই উদাহরণটা অন্যান্য এলাকার কৃষকরা যদি কাজে লাগাতে পারেন তাহলে সেটা খুব ভালো। আমরা একটু মিটনের কাছে যাই। মিটন ভাই, আপনি কি বলবেন যে এই যে কারিগরি সহায়তা তো দুটো দিক আছে। আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থাপনার ছাত্র হিসেবে যেটা মনে করি যে সকলেই কিন্তু উদ্যোক্তা নয়। উদ্যোক্তা হচ্ছে যিনি উদ্যোক্তা হওয়ার যে প্রাথমিক জ্ঞানটুকু, প্রযুক্তিগত জ্ঞান তিনি অর্জন করেছেন, ব্যবসায়িক জ্ঞান তিনি অর্জন করেছেন এবং তারপরে তিনি উদ্যোগটিকে ব্যবসায় নিয়ে গেছেন। তার জন্য নলেজটা একরকম। আবার যে নাকি একেবারেই নতুন কৃষক, যিনি কখনোই কোনো বাগান করেননি কিন্তু গবাদি পশু পালন করেননি, তার জন্য কিন্তু ওইটা কিন্তু আর একটা জিনিস। তাহলে দুটো কিন্তু, একটা হচ্ছে উদ্যোক্তা আর একটা হচ্ছে সম্ভাব্য উদ্যোক্তা। আসলে সকলের ক্ষেত্রে কিন্তু একই রকমের প্রয়োজনটা হয়তো হবে না। এখন কি ইউসিবি সম্ভাব্য উদ্যোক্তাদের জন্য ভাবতে পারে কিনা সেটি একটু দেখার বিষয়। আর উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য তো এক ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন, সেখানেও হয়তো আরো ভবিষ্যতে অন্যান্য কিছু কার্যক্রম, যেমন প্রণব সাহা বলেছেন যে ব্যবসায়িক জায়গা, মার্কেটিং এর জায়গাগুলোতে কিছু কাজ করতে পারেন, সে জায়গাগুলো নিয়ে ভাবা যেতে পারে। আপনি কি মনে করেন যে এই জায়গাগুলোতে আসলে উদ্যোক্তা এবং সম্ভাব্য উদ্যোক্তা দুটোকে কি আমরা আলাদাভাবে ভাবতে পারি কিনা এবং সেটাকে নিয়ে আমরা কাজ করতে পারি কিনা? নিঃসন্দেহে রানা ভাই, আপনি যথার্থই বলেছেন। যারা অলরেডি উদ্যোক্তা হয়েছেন তাদেরকে সহযোগিতা করতে হবে, কত সহজে সহযোগিতা করা যায় সেটাই হলো আমাদের প্রচেষ্টা। আর যারা সম্ভাব্য উদ্যোক্তা তাদেরকে উদ্যোক্তা হয়ে ওঠার জন্য ভরসা দেওয়া, তাদেরকে উদ্যোক্তা হয়ে তোলার জন্য যে প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া, সেই কাজটা কাউকে না কাউকে করতে হবে। বিসেফ ফাউন্ডেশন সেটা করতে চাচ্ছে এবং নিশ্চয়ই আরো অনেক সংগঠন সেই কাজটা করতে আগ্রহী হবেন বা করতে এগিয়ে আসবেন। আমরা সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে একটা। আরেকটা হলো যেটা প্রণব সাহা প্রশ্ন করেছেন যে কৃষকদেরকে, উনি বলছেন একটা স্বপ্নের কথা বললেন যে 2 বছর ধরে ইউসিবি ব্যাংক ফল চাষীদের ঋণ দেবে এবং আমি স্বপ্ন দেখি যে 2 বছর পরে তাদের সেই ফল কিনে সেটাকে একটা প্রসেসিং এর জন্য নিয়ে আসতেও ইউসিবিএল সহায়তা করবে। আমি প্রণবদের সাথে একেবারে একমত। ওই বাজারটা তৈরি করতে না পারলে, যেমন সাইফুল আজম খানও বলছিল যে লোন নিয়ে তো আমি পেঁয়াজের চাষ করলাম, এবার পেঁয়াজের দাম না পেলে লোন শোধ করবো কেমনে? এটা একটা বিরাট একটা সংকটের জায়গা। এবং রানা ভাই, আপনি জানেন আজকেই আমরা একটা ইনফর্মাল আলোচনা হলেও আমরা কথা বলেছি বাংলাদেশ চীন চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্টের সাথে, এবং তিনি কিন্তু আমাদেরকে একটা সম্ভাবনা, তিনি আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল, জনাব মোহাম্মদ ইসাকুল হোসেন সুইট। তিনি আজকে অনুষ্ঠানে থাকলে হয়তো তার মুখ দিয়েই কথাটা শোনা যেত, কিন্তু আমি যেহেতু তার সাথে আলোচনা হয়েছে আমি তার ভিত্তিতে বলছি যে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট
সুইট সাহেব বলছেন তারা একটা প্ল্যান করতেছেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের যে অ্যাগ্রো প্রসেসিং জোনের মতো অত বড় না হোক কিন্তু ছোট ছোট কিছু জায়গাতে কৃষকদেরকে সংগঠিত করে একটা প্ল্যান্ট করা, এবং সেই প্ল্যানটা সেখানে যে প্রসেসিংটা হবে এবং সেই প্রসেসকৃত যে খাদ্যপণ্য সেগুলো তারা আবার পুরোটাই কিনে নিয়ে চলে যাবে, এবং এটা চায়না সহ আরো অন্যান্য দেশের, আমি জানি না কারা কারা সেখানে থাকবে, কিন্তু এরকম একটা কিছু তারা ভাবছে। কিন্তু এই সুইট সাহেব বলতেছে আমি তো কৃষক চিনি না, আমি তো সেই উদ্যোক্তা চিনি না। আমরা বললাম হ্যাঁ, ওই ব্রিজিং এর কাজটা তো বিসেফ ফাউন্ডেশন করতেই পারে। আমরা ওই উদ্যোক্তাদেরকে তাদের প্রসেসিং প্ল্যান করার জন্য সহযোগিতা দেওয়ার ব্যাপারে আমরা কাজ করতেই পারি, সেখানে আমরা সহযোগিতা করব। নিশ্চয়ই আরো অনেক এজেন্সি আছে তারা সহযোগিতা করবে। যেটা মূল কথা সেটা হচ্ছে যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা বারবার করে যেটা জোর দিচ্ছি সেটা হলো আসুন আমরা এগিয়ে আসি, সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সবাই মিলে হাত লাগালে, কারণ আমরা তো মাত্র নতুন, এখনো পর্যন্ত অনেক কিছু কিন্তু দানা বাঁধেনি, এখনো পর্যন্ত স্বপ্নের মধ্যে আমরা আমরা সাঁতার কাটছি। তো সুতরাং অনেক হোঁচট খাবো, অনেক সমস্যা হবে, অনেক অভিজ্ঞতা হবে এবং তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। আমরা আগামী মে মাসে ঢাকায় একটা জাতীয় সম্মেলন করতে চাই, কৃষক সম্মেলন, এবং সেখানে আমরা কৃষকদের কথা শুনতে চাই, শোনাতে চাই। আমাদের সাংবাদিক বন্ধুরা তারা এই কৃষকদের, দিবাকর দার মতো কৃষকদের কথা সাংবাদিক বন্ধুরা শুনবেন, তারা নিজেরা কিভাবে তাদের ভাগ্য পরিবর্তন করলেন এবং ভরসার জানালা তাদের কতটা আসলে কাজে লাগলো সেটা তারা বলবেন। সুতরাং এবং সেখানে কিছু ত্রুটির কথাও থাকতে পারে, কিছু সীমাবদ্ধতার কথাও আসতে পারে, এবং ত্রুটি সীমাবদ্ধতা থাকবেই, সেগুলোকে দূর করার জন্য হয়তো আবার একটা ফিউচার প্ল্যান করা যেতে পারে। সুতরাং আমরা এগিয়ে যাব, এটাই হচ্ছে মূল কথা। রানা ভাই, আমার মনে হয় আমি থামি। জি ধন্যবাদ আতর রহমান মিটন। আমি একটু মুনির সাহেবের কাছে আসি। আমরা জানি যে ব্যাংক ঋণ দিতে চায়, ব্যাংক ঋণের টাকা নিয়েই কাজ করে। মূলত ব্যাংক যদি ঋণ দিতে না পারে তাহলে ব্যাংকের উপার্জনের জায়গাটি নেই, এবং ব্যাংক সেই ঋণের টাকা থেকে ঋণের টাকাটি ফেরতও পেতে চায়, কারণ ফেরত না পেলে সেটা আমানতকারীর টাকা, সেক্ষেত্রেও তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। এবং এরকম ইতিহাস আমাদের বাংলাদেশে আছে যে ঋণের টাকা আদায় করতে না পারার সমস্ত দায় কিন্তু ব্যাংকারদের উপরেই বর্তায়, অন্যদের উপরে বর্তায় না। অতএব ব্যাংকের কিন্তু কিছু আইনগত সীমাবদ্ধতা আছে, বাংলাদেশ ব্যাংকের কিছু বিধিবিধান আছে। তার মধ্যেও আপনারা যে কাজটি করছেন সেই কাজটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুনির সাহেব আপনারা কতখানি আশাবাদী? আমরা জানি যে আইন আছে, কানুন আছে, রীতি আছে, বিধি আছে, এবং তার মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে উদ্দেশ্যটি অর্জন করতে হবে। সেই উদ্দেশ্য অর্জনের জায়গাটিতে যদি অঙ্গীকার না থাকে তাহলে কিন্তু সেটি অর্জন করা যাবে না। আপনারা সেই ক্ষেত্রে কতখানি অঙ্গীকারাবদ্ধ, এবং কৃষককে সহায়তা দেওয়ার ক্ষেত্রে এবং কৃষকের অধিকার দেওয়ার ক্ষেত্রে আপনারা কতখানি আন্তরিকভাবে কাজ করছেন বা করবেন বলে আপনারা মনে করেন? আপনার কাছ থেকে সর্বশেষ কমেন্টস হিসেবে এটা শুনতে চাই। ইনফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রত্যেকটা শিডিউল ব্যাংকে হচ্ছে এগ্রিকালচারাল লোন ডিসবার্সমেন্টের একটা টার্গেট দেয়। ওই টার্গেটটা যেটা গত দিনে আমরা কিছু হচ্ছে আমরা সরাসরি ডিরেক্ট বা ফান্ডিং করতাম, আর একটা হচ্ছে যেটা আমরা বিভিন্ন আমাদের সহযোগী সংগঠন এনজিওদেরকে দিয়া করতাম। ওই জায়গা থেকে আমাদের এটা একটা আইকুডসে যে এটা একটা আমাদের অবস্থানগত একটা পরিবর্তন, যেখানে আমরা সিদ্ধান্ত নিছি যে বাংলাদেশ ব্যাংকে যে টার্গেট আছে তার পুরাটা হয়তো আমরা সরাসরি পারবো না দিতে, বাট কতটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব, এবং এই কতটা সম্ভব দেওয়ার জন্য হচ্ছে ভরসার নতুন জানালা, যেটা আমি প্রথমে বলছি প্রজেক্ট না, এটা এখন আমাদের একটা প্রসেসের মতো হয়ে যাবে। এবং এটা দিয়ে আমরা আরম্ভ করছি, বাংলাদেশের একটা একটা ডিস্ট্রিক্ট করে আমরা আরম্ভ করছি, এবং যেটা আমাদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হয়েছে যে সময়ের সাথে সাথে আমরা চাইবো যে বাংলাদেশের সোসাইটিটা ডিস্ট্রিক্টে আমরা এটাকে আমরা বহমান করা, যাতে হলো যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আমরা সরাসরি এগ্রি যে মানে কৃষককে আমরা লোন দিতে পারি। সো আই কুড সে যে আমরা যদি এখন যেইভাবে আমরা স্টার্ট করছি এটা যদি আমরা চালাই, হয়তো 1 বছর 2 বছরের মধ্যে ইউসিবিএল যেটা আগে এনজিওর মাধ্যমে দিত তার সিংহভাগে হচ্ছে আমরা আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে দিব। বাট এটার জন্য হয়তো আমাদের একটা সময় লাগবে, কারণ আপনারা জানেন যে ইউসিবিএল এখন 200-এর উপরে শাখা, এবং প্রতি বছরে হচ্ছে ইউসিবিএল এ 10-20টা করে নতুন ব্রাঞ্চ ওপেন করে, এবং আমরা যেটা উপশাখাও এখন আরম্ভ করছি এজেন্ট ব্যাংকিং। সো আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা উপজেলা না হলো মানে জেলা এবং তার আশেপাশের ইয়াগুলো আমরা কভার হয়ে যাবে। আর আমরা যেহেতু মানসিকভাবে আমাদের ম্যানেজমেন্ট নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া যে হচ্ছে আমরা নিজেরা কৃষককে লোন দিব, সো আমরা খুবই আশাবাদী যে আস্তে আস্তে আমাদের এই ক্যাপচার করার ইয়াটা আরো অনেক বাড়বে।
খুবই খুবই চমৎকার কথা। আসল কথা হচ্ছে কমিটমেন্টের বিষয়। আমি একটি কথা আজকের দর্শকদের জন্য বলে রাখি যে আজকে সকালবেলা আমরা ইউসিবির ম্যানেজিং ডিরেক্টর সাহেবের সাথে কথা বলেছি, আমি এবং আতাউর রহমান মিটন, এবং তিনিও কিন্তু তার অঙ্গীকারের কথাটিকে ব্যক্ত করেছেন এবং তিনি চান যে আসলেই বাংলাদেশের কৃষকদেরকে কতখানি স্বল্প খরচে ঋণ দেওয়া যায়, এবং তার জন্য তিনি তার ব্যাংকের কর্মকর্তাদেরকে তারা নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশনার আওতাতেই কিন্তু কাজটি হচ্ছে। এবং আমরা তাকেও ধন্যবাদ জানাই, কারণ তিনি একটি অঙ্গীকারাবদ্ধ মানুষ হিসেবেই আমাদের কাছে মনে হয়েছে, এবং তার এই অঙ্গীকারটি তার কর্মকর্তারা এবং তার অফিসাররা সকলে ধারণ করেছেন। সেই ধারণ এবং সেই ধারাতেই কিন্তু কাজটা হচ্ছে। আমরা একটু ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন আপনার কাছে যাব, আমাদের সময়ও প্রায় শেষ। আপনি ব্যাংকের পার্সপেক্টিভটা জানেন, আপনি ব্যাংকের যে নিয়ম কানুন, শিডিউল ব্যাংকের যে বিধি বিধান এবং অনেক কিছুই আছে নিয়ম কানুনের মধ্যে, এমন একটা সিস্টেম, মানে আমি যেটা বলি অনেক সময় আমাকে বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন মানে টেলিভিশন চ্যানেল জিজ্ঞেস করে যে কেন কৃষক লোন পাচ্ছে না। তা আমার কাছে যেটা মনে হয় যে লোন পাওয়ার জন্য যতখানি ঘোষণা আছে, লোন না দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি বিধান আছে, এবং সেটি বাংলাদেশ ব্যাংকের বিধান। বাংলাদেশ ব্যাংকের বিধানের কারণে অনেক মানে পটেনশিয়াল উদ্যোক্তা কিন্তু লোন পান না। যেমন আমাদের অনেক পটেনশিয়াল উদ্যোক্তা আমাদের কাছে বলেন তারা তো লোন পান না, কিন্তু আসলেই তো যে শিডিউল তৈরি করা হয়, যে নিয়ম কানুন তৈরি করা হয়, সেটা ব্যক্তির জন্য তৈরি করা হয় না, সেটা করা হয় একটা সিস্টেমের জন্য, এবং সেখানে দেখা যায় যে অনেক ব্যক্তি কিন্তু এই জায়গা থেকে প্রতিবন্ধকতার শিকার হন। তারপরেও কিন্তু আমাদেরকে আলো খুঁজে বের করতেই হবে, অন্ধকার রুমের ভিতরে, অন্ধকার কক্ষের ভিতরে ওই জানালা দিয়ে আলো ঢোকাতে হবে। ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনি কি মনে করেন যে এই সমস্ত ক্ষেত্রে তো আমাদের নীতিমালারও কিছু পরিবর্তন করা দরকার, আমাদের সরকারেরও কিছু কাজ করা দরকার, যাতে ব্যাংকগুলো আরো অনেক বেশি সহজে ঋণ দিতে পারে এবং অনেক ভালো উদ্যোক্তা। আবার এই কথা কিন্তু একটা আহমদ সালাউদ্দিন বলেছেন যে ঋণের বাজার নিয়ে যে সমস্ত নৈরাজ্য আমরা দেখি, অনেক ক্ষেত্রে এটা লুণ্ঠনের জায়গায় পরিণত হয়, সেটাও যাতে না হয়, অর্থাৎ লোনটা যাতে একটা উপকরণের মতো করে, একটা মানে সম্পদের মতো করে যাতে কৃষক বা উদ্যোক্তারা ব্যবহার করতে পারেন, লুণ্ঠনের মতো করে যাতে জিনিসটা না হয়, সেটাও তো দেখা দরকার। সবকিছু মিলিয়ে তো একটা ভারসাম্যপূর্ণ সুশাসন, অর্থনৈতিক ব্যবস্থা, সেটা কিন্তু আমাদের দরকার, বিশেষ করে আর্থিক সুশাসনটা খুবই দরকার। আর আমি একটি কথা এই মুহূর্তে বলতে চাই যে আমি কালকে একটি অনুষ্ঠান করছিলাম বাংলাদেশ বেতারের জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে একটি সার্টিফিকেট পেয়েছে, এবং সেটি কিন্তু বলা চলে যে একটি অগ্রগতির জায়গা। আমাকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলছিলেন, উনি প্রসঙ্গে বলছিলেন, আমরা অনেক কিছু অর্জন করেছি কিন্তু আরো কিছু অর্জন করা আমাদের বাকি আছে। তার মধ্যে এই অর্থনৈতিক সুশাসনের কথা বলি বা মানব ক্যাপিটালের কথা বলি বা অন্যান্য জায়গার কথা বলি, সেই কাজগুলো কিন্তু আমাদের অর্জন করতে হবে। তাহলে চ্যালেঞ্জ গুলো কিন্তু আমাদের রয়ে গেছে। আপনি একজন প্রবীণ কৃষিবিদ হিসেবে এবং নীতি নির্ধারক হিসেবে আপনি এই জায়গাটিতে কি পরামর্শ দেবেন যে যাতে আমরা আসলেই এই ভরসার নতুন জানালাটাকে আরো প্রবেশের জায়গা হিসেবেই দেখতে পারি এবং দুই পক্ষের জন্য একটি ভরসার স্থান করতে পারি? আপনি যদি আমাদের একটু বলেন কনক্লুসিভ বক্তব্য হিসেবে। আপনার মাইক্রোফোনটি। অনেক 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 ধন্যবাদ রেজা। শেষের কথাটুকু দিয়ে শুরু করি যে আমার ভরসার জানালা যাতে ডেকোরেশন পিস না হয়, ভরসার নতুন জানালা, এই নতুন জানালাটা যেন আমার ঘরের একটা শুধু ডেকোরেশন না হয়, শুধু এটা যাতে সত্যিকার অর্থে আলো আসার সুযোগ করে দেয়, এবং সেই আলো আসাটাও যেন আবার কুয়াশায় ঢেকে না যায়। এইটা আমাদের সব জায়গায় দেখতে হবে। তার জন্য আতিউর রহমান সাহেব যেটা বলেছেন যে আমাদের অনেক কিছুই আসলে আরো দরকার, যেটা মানে আমরা যে একটা যে কোনো সিস্টেম চালু করার জন্য কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপরে নির্ভরশীল না, একটা মানে একটার সঙ্গে পরস্পর নির্ভরশীল বিভিন্ন জিনিস রয়ে গেছে। নাজমুল চৌধুরী বলছেন অর্থনীতি, উনি 4-5টা পয়েন্ট 6টা-7টা পয়েন্ট এখানে তুলে ধরছেন, আমি অত ডিটেলে যাই না, এবং আহমেদ সালাউদ্দিন তুলে ধরতেছেন। এগুলা মানে খুব সবটাই গুরুত্বপূর্ণ, এই ইন্টারেক্টিভ যে ইয়েটা বলি, অথবা একটার সঙ্গে আরেকটা যে সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। যেরকম একটা জানালাও যদি সুন্দর করে করতে চান, আপনার কাঠ মিস্ত্রি, আপনার কাঁচ মিস্ত্রি, আপনার রং মিস্ত্রি একসঙ্গে কাজ করতে হবে। এদের মধ্যে যদি মানে
সমন্বয় না থাকে, ঠিক মতো চিন্তা চেতনার যদি মিল না থাকে, তাহলে পর ওই জানালাটাও আসলে বিশ্রী দেখতে হয়ে যেতে পারে, ওই জানালাটাও আসলে সঠিক আলো আপনাকে পৌঁছায় না দিতে পারে, ওই জানালাটাও আপনার আলো প্রবেশ করতে, বাতাস প্রবেশ করতে না দিতে পারে। হয়তো আলো আসবে, বাতাস আসবে না, ফলে জানালার যে মুখ্য উদ্দেশ্যগুলো সেগুলো হবে না। ফলে আমাদের তার মধ্যে একটা কথা থাকতেছে, তাই বলে আমরা এই যে আজকে ভরসার নতুন জানালাটা যে খোলার চেষ্টা করতেছি, এখানে আমরা সবকিছু নিয়ে আসতে পারবো না। আমাদের খেয়াল রাখতে হবে যে এটার আমরা জানালাতে যদি সঠিক আলো আসতে হয়, জানালাটাকে উত্তরের দিকে করব না দক্ষিণের দিকে করব, এটা খেয়াল রাখতেই হবে। কিন্তু তাই বলে আমি ওইটা নিয়ে ইয়ে করে আমার জানালাটা তৈরি করাটা বন্ধ করে দেবো না। আমার জানালাটা আজকে যে ইউসিবিএল এর সঙ্গে বিসেফ ফাউন্ডেশন এবং কৃষকদেরকে সাথে নিয়ে যে নতুন জানালা তৈরি করতেছেন, এই জায়গাটায় আমরা অন্য কিছু মনে রাখার চেষ্টা করব, কিন্তু সেই সাথে আমরা দেখি যে সবকিছু মনে রাখতে গিয়ে যাতে আমরা গুলাই না ফেলি। আমরা কারণ আজকে যদি 10টা টপিক একসঙ্গে নিয়ে এসে, ইস্যু একসঙ্গে নিয়ে এসে যদি এই ঋণ দেওয়ার ব্যবস্থার মধ্যে জড়িত করে ফেলি, এটা না হলে ওটা হবে না, ওটা না হলে ওটা হবে না, আমি যদি সেই যে বলে কি উকুন বাছার এই প্রক্রিয়াতে যদি যেতে থাকি, তাহলে দেখা যাবে যে আমার কোনো কিছুই হচ্ছে না। ফলে আমরা ঋণ দেওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা যাতে অন্তত এমফাসাইজ করতে পারি, গুরুত্ব দিতে পারি, কিন্তু বাকি জায়গাগুলো সম্বন্ধে আমরা হয়তো অন্যদের সঙ্গে কাজ করব, কিন্তু ওইটা আমার এই কাজটার জন্য, এই যে ঋণ দেওয়ার যে নতুন ইয়েটা চেষ্টা করা হচ্ছে একটা পাইলট হিসেবে, এটাও একটা উদ্যোগ হিসেবে করা হচ্ছে, এই জায়গাটা যেন বাধাগ্রস্ত না হয়। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের অনেক নিয়ম কানুন আছে, কিন্তু সব নিয়ম কানুনই যে ইয়ে নয়, ব্যাংকগুলো নিজেরাই জানেন যে কোন নিয়ম কানুনটা ওনারা হয়তো সেটাকে ক্রিয়েটিভলি হ্যান্ডেল করতে পারে, যেরকম এখন ওনারা বলছেন যে ঋণ দেওয়ার জন্য ওনারা 2 সপ্তাহ এমনকি 1 সপ্তাহ দিতে পারেন, এইটা হলো ওনাদের ক্রিয়েটিভিটি। ফলে বাংলাদেশ ব্যাংকের নিয়ম ওনাদেরকে 1 মাস করে রাখতে, 1 মাস সময় দিতে হবে, এমন তাদের বাধ্যবাধকতা করছে না। নিয়ম কানুনটা হলো ঋণটা যাতে ফেরত আসে, কিন্তু সবচেয়ে একটা অলিখিত নিয়মটা থাকারই দরকার, আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার যে আমরা যাতে যে জন্য কৃষক ঋণ নিবে সেই কারণে যাতে খরচ হয় এবং সেটা যাতে সঠিকভাবে খরচ হয়, ঋণের টাকাটা সঠিক সময়ে যেন পায়। কারণ আপনার যদি সার দিতে হয়, আর আজকে যদি সার দেওয়া লাগে, আপনি যদি 2 সপ্তাহ পরে ঋণ দেন, আমার সেটা কাজে লাগবে না ঠিক মতো। ফলে আমাকে সঠিক সময়ে, যেরকম যারা ঋণ দেন তাদেরও জ্ঞান থাকতে হবে, আসলে তাদেরও জ্ঞান অর্জন থাকার দরকার যে আমি কৃষির জন্য ঋণ দিচ্ছি, কৃষির কোন সময় কোনটা দরকার আছে, আমার জ্ঞানটা থাকা দরকার, যাতে কৃষক যেটা বলছে সেটা যে আমার সঠিকভাবে তাকে সাহায্য করতে পারি। এইটা জায়গাটা। ফলে আমাদের আমি আরেকটু কথা বলে শেষ করব, যে আমাদের প্রশ্নটা উঠেছে রিপেমেন্ট টার্মস। আমি আমার জানা মতে, মানে আপনারা সংশোধন করবেন, যে সাধারণত যে আমাদের মাইক্রো ফাইন্যান্স গুলা ঋণ দিয়ে টাকা নেওয়া শুরু করে, অনেকেই তো 1 সপ্তাহের টাকা অগ্রিমও নিয়ে নেয়, এরকমও শুনেছি এক সময় হতো, এখন হয় কিনা জানি না। তো এই যে, আর বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী 25% পর্যন্ত ঋণ দিতে পারেন ওনারা, যে ডিপ্রিসিয়েটিং ইয়েতে। সেটা বাংলাদেশ ব্যাংক নিজে একটা পরীক্ষা করতেছে, এখন পাইলটিং করতেছেন, যে 19% সেটা আনতে পারে কিনা, এবং সেই 19% সঙ্গে ওনারা বলতেছেন যে এই যে কারিগরি সহায়তা, কৃষককে অবশ্যই কারিগরি সহায়তা দিতে হবে, এটা ওনারা পরীক্ষা করে দেখছেন। আমার মনে হয় ইটস ওয়ার্কিং ওয়েল, কিন্তু 19% স্টিল আমার কাছে মনে হয় অনেক হাই, যেখানে আসলে ওই সপ্তাহে ঋণ শোধ করার নিয়মটা নেই, মাসে একবার দিলেই হবে। কিন্তু আমি মনে করি এটার থেকে আরো যাওয়া দরকার। কৃষক যেহেতু, কৃষিকাজ যেহেতু, আপনার অপেক্ষা করাই দরকার যে যাতে করে ফসল তুলে সে তারপরে ঋণটা দিতে পারে। ফসল তুলে যখন ন্যায্য মূল্য পাবে সেই সময়টা অনুযায়ী তাতে একটু 1 মাস অপেক্ষা করতে দেন তাকে, দিয়ে তারপরে তার ঋণটা শোধ নেন। কারণ হলো যে, আমি আবার এটুকু সাবধান করে দিই, ব্যাংকের উচিতই টাকাটা ফেরত পাওয়া, কিন্তু আপনি পেঁয়াজের কথা একজন বলেছে, পেঁয়াজ চাষিরা পেঁয়াজের মৌসুমে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত থাকে। আপনি সেই সময় যদি তাকে বলেন যে আপনার ঋণের টাকা ফেরত দিতে হবে সপ্তাহে, তাহলে তাকে আসলে চুরি করতে হবে। তো এই জন্য আমাদের কৃষক যারা আছেন তাদেরকে খেয়াল করা দরকার যে বেগুন চাষি
সে হয়তো বেগুন তোলা শুরু হলেই সে আপনাকে দিতে পারে, কিছু তুলে তুলে দিতে পারে, কিন্তু যে পেঁয়াজ চাষি সে পারে না। এই জন্য আমাদের আপনার লোন রিপেমেন্টের জায়গাটা আসলে খুব ভালো করে গুরুত্বপূর্ণ দরকার। মার্কেট লিঙ্কেজ আমি মনে আবারও বলতেছি যে যে সবকিছু গুলায় ফেললে হবে না, কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। আমরা যাতে হেল্প করতে পারি, কৃষককে সাহায্য করতে পারি, তার জন্য আমরা সবাই মিলে কথা বলতেই হবে। যারা এইগুলো নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলতে হবে। এটা ক্রপ ইন্স্যুরেন্সের কথা একটা কথাটা উঠছে, যে একজন যদি পেঁয়াজ চাষি তার যদি শিলাবৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে গেল তাহলে কি হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আসলে আমার কৃষকের জন্য। এটা আপনি যে ঋণ নিচ্ছেন, তারপরে ঋণ নিয়ে শোধ করতে পারবেন না যদি আপনার পেঁয়াজটা নষ্ট হয়ে যায়, বৃষ্টির পানিতে নষ্ট হয় অথবা শিলাবৃষ্টিতে নষ্ট হয়। এটা কৃষি ইন্স্যুরেন্সের, ক্রপ ইন্স্যুরেন্সের কথা সবাই বলছে, কিন্তু এখনো পুরোপুরি সেটা বাংলাদেশে হয়তো পরীক্ষাধীনই রয়ে গেছে। আমি দেখছি বগুড়ার একটা এনজিও আছে, এসকেএস না, আর একটা প্রতিষ্ঠান আছে, তারা ওই কিছু একটা কৃষকের যে ঋণ দেন সেখান থেকে একটা কিছু ইয়ে করে রাখেন। কতখানি সেটা অর্থনৈতিকভাবে ঠিক সেটা জানি না, কিন্তু সেটা রেখে তারপরে যদি দুই একজন কোনো কারণে মারা যায় অথবা তার ফসলের ক্ষতি হয়, তখন ওখান থেকে তারা করেন। কিন্তু সেখানেও দলবদ্ধভাবে আসলে ঋণ দেয় দেখে তারা এটা সম্ভব হয় আর কি। তো আমার মনে হয় এই সমস্ত জায়গাগুলো একেবারে কন্ডিশনাল করে না ফেলায় আমরা যাতে করে যে নতুন জানালাটা এখন শুরু করতেছি সেই জানালাটাকে কাজ করুক, সেখানে আলো আসা শুরু করুক, তারপরে আমরা ব্লাইট দেবো না পর্দা দেবো না কি দেবো সেটার কথা চিন্তা করব। তারপরে আমি বাহিরের কুয়াশা হলে কি করে আমি সেটা হ্যান্ডেল করবো সেটা চিন্তা করব। আগে ঋণটা দেওয়া, কিন্তু ঋণের সঙ্গে জ্ঞানটা দেওয়া এবং সেটা মনিটর করা যাতে করে মাঠে ঠিক মতো কাজ করছে কিনা। এই তিনটা জিনিস অন্তত যদি আপনি একসঙ্গে করে নিয়ে আমাদের এই জানালাটা আমরা তৈরি করি। আমি আবার ইউসিবিএল কে বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি, যে যাতে করে যে স্বপ্নটা আমরা দেখছি, ইটারের ভাষায় স্বপ্নের মধ্যে আমরা যে স্বপ্ন সাঁতার কাটা শুরু করেছি আমরা যাতে ওপারে পৌঁছাতে পারি, আমরা যাতে দেশের জন্য একটা উপমা সৃষ্টি করতে পারি, শুধু আপনার ব্যাংকের জন্য নয়, দেশের জন্য একটা উপমা তৈরি করতে পারি, বাংলাদেশ ব্যাংকের জন্য একটা উপমা তৈরি করে দিতে পারি যে এইটা দেখো সম্ভব। আমি সবাইকে ধন্যবাদ শেষ করছি। জি জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন আপনার খুব চমৎকার মানে বক্তব্যের জন্য। এবং একটা কথা খুবই সুন্দরভাবে এসছে যে আসলে কোনো কিছুকে খণ্ডিতভাবে ভাবার দরকার নেই, এটাকে সামগ্রিকভাবেই ভাবতে হবে এবং সকল পক্ষের স্বার্থের কথা নিয়েই ভাবতে হবে। কারণ এটা একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা প্রতিটি পক্ষই এক একজন আর একজনের স্বার্থকে রক্ষার জন্য যদি নিয়োজিত থাকি তাহলে নিশ্চয়ই আমরা এই জায়গাতে একটি লক্ষ্য অর্জন করতে পারবো। একটা কথা মানে যেটি জয়নুল আবেদিন সাহেব বলেছেন যে আমাদের আসলে উদ্যোক্তাদের জন্য জ্ঞান খুবই দরকার। উদ্যোক্তারা কি জ্ঞান গ্রহণ করার পরে ঋণ নেবেন নাকি ঋণ গ্রহণ করার পরে জ্ঞান নেবেন, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। তবে আমার কাছে মনে হয় যে আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবস্থাপনার ছাত্র হিসেবে যেটা মনে করি, উদ্যোক্তা কিন্তু সকলে হয়ে ওঠে না। উদ্যোক্তা কিন্তু হয়ে ওঠার জন্য একটি অভ্যন্তরীণ তাগাদা থাকতে হয় এবং যে তাগাদাটা মানুষকে আসলে উদ্যোক্তা হিসেবে তৈরি করে এবং তখন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সাপোর্টটা দিলে তারা হয়তো আরো অনেক বেশি বিকশিত হতে পারে। একটা জিনিস আমাদের কাছে মনে রাখতে হবে যে আমরা যেটা জয়নুল আবেদিন সাহেব বললেন যে আমরা শুধুমাত্র মানে পথ চলতে গিয়ে সবকিছুকে একসাথে গুলিয়ে ফেললে ঠিক হবে না। আমাদের স্পেসিফিক প্ল্যানিং করে করে ছোট 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 লক্ষ্যকে অর্জন করে আমাদের পিরামিডটাকে শক্তিশালী করতে হবে এবং তাহলেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি দিবাকর চাকমা আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আজকে সারাদিন ব্যস্ত ছিলেন, তারপরেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন। মুনির সাহেব, আপনি নিজে ব্যাংকের ভেতর থেকে, এখন অফিস ছুটি হয়ে গেছে, আপনি শুধুমাত্র আপনার সাথে আপনি কি কিছু বলতে চান? জি হ্যাঁ, আমি জয়নুল আবেদিন স্যারের সাথে মিলে আমি জাস্ট একটা কথাই বলি, বড়সার জানালার যে যে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম আছে তার মধ্যে একটা হচ্ছে যে কৃষকের নিড আইডেন্টিফাই করা এবং তার পেমেন্ট টার্মসটা হচ্ছে যে তার ক্যাশ সাইকেল থেকে ডিটারমাইন করে। এটা আমি দিবাকরদা যেহেতু আছে ওনাকে বলি। খাগড়াছড়ির আমাদের কিছু আখ চাষি আছে যারা বলছে যে হচ্ছে আখের দাম পাবে ওরা আখ লাগানোর 1 বছরের পর। আমরা ওদের লোনের টেনরটা ঠিক করছি 1 বছর, ঠিক 1 বছর পরেই তারা পেমেন্টটা স্টার্ট করবে। আপনার ঠিক আপনার বলার যে জায়গাটা বর্ষার জানালা, এটা পুরোপুরি
করে, এবং এটা দিবাকর দা যদি আমাদের সাথে শেয়ার করে, ওনার কৃষি দরদ এটা অনুযায়ী উনি 6 মাস পরে করতে পারবে, এই জন্য ওনাকে আমরা 6 মাস পরে শোধ করার অপশন দিচ্ছি। কিন্তু ওনার বাকি যারা ওদের টাকাটা আসবে 1 বছর পরে, এই জন্য ওদের লোনটাকে আমরা ডিটারমিন করতে ওদের থ্যাংক ইউ। জি মুনিশ সাহেব, এটা খুবই ভালো কথা, কারণ ওই প্রক্রিয়ার সাথে আমি যুক্ত ছিলাম, এবং যখন আশ্বাসীরা বললো যে 1 বছর পরে আগে তারা টাকা দিতে পারবে না, তখন ব্যাংক ওইভাবে 1 বছর পরে থেকেই তাদেরকে টাকা দেওয়ার শিডিউলটাকে নির্ধারণ করেছে। এবং জি, এবং এটাই হচ্ছে ভালো কথা, যে আপনি কৃষকদের প্রয়োজনকে মাথায় রেখে তাদের জন্য অর্থটা বিনিয়োগ করার চেষ্টা করা, এবং সেটাই যদি করা যায় তাহলে আসলে আমাদের এই কেউ উভয় পক্ষ একটা উইন উইন জায়গা তৈরি করতে পারবে। আমরা আজকে আসলে অনেক সময় নিয়ে ফেলেছি, আমরা যদি আরেকদিন সময় হয়, আরো সামনের দিকে হয়তো আরেকবার কথা বলবো। এবং মুনিশ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনি রাতের ঘুম হারাম করে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ভোরবেলা, একদম প্রচন্ড ভোরে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিবাকর চাকমা, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে এবং বন্ধুর বাগানের দাওয়াত খেয়ে এখন আপনি এসে যুক্ত হয়েছেন, আপনাকেও ধন্যবাদ। আতাউর রহমান মিটন, আপনিও ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক যারা আপনারা আমাদের সাথে ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা হয়তো অফলাইনে কিছু কথা বলতে পারি। ধন্যবাদ। শিওর।